মেডিকেলে যে কোনো কোনো ডিজিজের ডায়াগনোসিস পারপাসে হোক কি কোনো থেরাপিউটিক পারপাসে হোক, ইমেজিংয়ের রোল ভীষণ আছে। বিকজ সে যে ধরনের ইমেজিং হোক, সেটা একটা আল্ট্রাসোনোগ্রাফি হোক কি বেসিক যেটা এক্সরে যদি স্টার্ট হয়েছিল এক্সরে হোক, ফার্দার মডিফাইড জিনিস যেটা সিটি স্ক্যান, এমআরআই, নিউক্লিয়ার ইমেজিং, যাই হোক না কেন, এগুলো আমাদের বেসিক ম্যানেজমেন্টে ইনভেস্টিগেশন হিসেবে কাজ করে, যেগুলো থেকে আমরা টুয়ার্ডস ডায়াগনোসিসে আরও বেশি পৌঁছতে পারি, এবং অনেক ক্ষেত্রে এগুলো থেরাপিউটিক পারপাসেও ইউজ করা হয়। ঠিক আছে, তো সবার আগে বলি যেগুলো ফার্স্ট যে জিনিসটা ডিসকভারি হয় সেটা হচ্ছে এক্সরে। এক্সরে জিনিসটা কি? এক্সরে হচ্ছে বেসিক্যালি মানে একদিকে দুটো ডায়োড আছে, একটা থেকে প্রোটন এমিশন হচ্ছে, আর একটা ভেতরে অবজেক্ট, তার মধ্য দিয়ে রেটা পাস করছে, এবং অপোজিটের যে ফিল্ম আছে তার উপরে ইমপ্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এবং সেটা মডিফাই করা যায়, চেঞ্জ করা যায়, তার কতটা মানে এক্সরে রেডিয়েশন কতটা দেওয়া হবে তার উপর নির্ভর করছে বিভিন্ন ধরনের এক্সরে যে মডিফিকেশনগুলো আছে। আগে যেগুলো কমন মেশিন ছিল সেগুলো থেকে এখন ডিজিটাল এক্সরেতে কনভার্ট হয়েছে, যার ভিজুয়ালাইজেশন আরও অনেক ভালো। নর্মাল এক্সরেতে যেগুলো আমরা কমনলি এক্সরেগুলো করা হয়, পেশেন্টের সামনে এক্সরে যে যেখান থেকে রেডিয়েশনটা বেরোচ্ছে সেটা থাকে, মাঝে পেশেন্ট, পেছনে এক্সরে যে ব্ল্যাক ফিল্মগুলো থাকে, তার উপরে যখন বডিকে পেনিট্রেট করে এক একটা রে যাচ্ছে, ডিফারেন্ট পার্ট অফ অবজেক্ট দ্য রেজিস্ট্যান্স যেরকম এবং ডেন্সিটি যেরকম, সেটাকে পেনিট্রেট করে কিছুটা বেরিয়ে যাচ্ছে, যার ডেন্সিটি কম, যেটা ডেন্সিটি বেশি তাকে রিফ্লেক্ট করে আসে, সেই তার যে গ্রে স্কেল ইমেজটা পড়ছে এই ফিল্মের ওপরে, সেটাই হচ্ছে এক্সরে। ঠিক আছে, এবার একটা জিনিস বলি, এই যে রেডিয়েশন, রেডিয়েশন রিলেটেড কয়েকটা জিনিস একটু বলবো। আমরা বেসিক যেগুলো নর্মাল এক্সরে মানে চেস্ট এক্সরে হোক কি লিম্বের এক্সরে হোক, সেগুলো রেডিয়েশন খুব অল্প, 0.01 to 0.02 এমএসবি। ওকে, বাট যখন এগুলো আমরা একটু হায়ারে যাচ্ছি, যখন আইভিউ হচ্ছে বা সিটি স্ক্যান, এগুলোতে কিন্তু এক্সরে রে অনেক বেশি। একটা সিটি ব্রেনে যতটা, তার থেকে সিটি অ্যাবডোমেন বা সিটি পেলভিস বা সিটি ইউরোগ্রাফি, এগুলো কিন্তু অনেক বেশি রেডিয়েশন, আপ টু 6 to 8 বা 10 অবধি এমএসভি ইউনিট ইউজ করা হয়। সো একটা রেডিয়েশনের যে হ্যাজার্ড আছে, এইটা থিওরিটিক্যালি খুব অল্প এই এমবিবিএসে পড়ানো হয়, বাট একটু জেনে রাখ যে একটা নর্মাল এক্সরেতে যে রেডিয়েশন হয় তার লং টাইম এফেক্ট হিসাবে 1:20,000 রেশিওতে রেডিয়েশন ইনডিউসড ক্যান্সার রিস্ক থাকে। ঠিক আছে, মানে ইন 20,000 পেশেন্ট মধ্যে একজনের ক্ষেত্রে রেডিয়েশন এফেক্ট হতে পারে, যেটা দেখা গেছে ইন যেগুলো হাই গ্রেডের সিটি স্ক্যান মানে সিটি হোল অ্যাবডোমেন বা সিটি পেলভিস, ঠিক আছে, বা পেট সিটি, এগুলোতে সেটা রেশিওটা আপ টু 1:2000 to 4000, মানে 2000 থেকে 4000-এর মধ্যে একজন পেশেন্টের এই রেডিয়েশনে কোনো ক্যান্সার রিলেটেড ডিজিজ হতে পারে। রেশিওটা বুঝতে পারছি, 20,000 থেকে চলে এলো মাত্র 2000 থেকে 4000-এর মধ্যে। দ্যাটস ওয়াই আনঅ্যাডভান্টেড যেগুলো অপ্রয়োজনীয় কোনো রকম ইনভেস্টিগেশনের খুব একটা দরকার নেই, বিকজ একটা পেশেন্টের লাইফ টাইম রিস্ক হয়ে যাচ্ছে তার একটা কোনো রেডিয়েশন ইনডিউস ক্যান্সারে। দ্যাটস ওয়াই জুডিশিয়াল অ্যাপ্লিকেশন অফ ইনভেস্টিগেশন ইজ নিডেড। আমার দরকার নেই খুব বুঝে আমি কাকে কোন ইনভেস্টিগেশনটা করতে দেবো, সেটার আমার আদৌ কোনো রোল আছে বা রিজন আছে কিনা, মানে যত খুশি লিখে দিতে পারি না। বুঝা গেছে ওটা? এবার এক্সরের ক্ষেত্রে হ্যাঁ, নেক্সট হচ্ছে আল্ট্রাসাউন্ড, যেটা সব খুব কমনলি ইউজ করা হয়। আল্ট্রাসাউন্ড, no radiation effect is present in ultrasound. It's only ultrasonography waves are released from this probe. যে প্রোবটা একটা আল্ট্রাসোনোগ্রাফি ওয়েভ তৈরি হচ্ছে 3 to 5 হার্টজ কমনলি ইউজ করা, যেগুলো বি স্ক্যান আমরা করি নর্মালি অ্যাবডোমেনের ক্ষেত্রে। যখন কোনো মাস্কুলার স্কেলিটালে কিছু করা হয় তখন সেটা বাড়ানো হয়, আবার আইতেও আলাদা ফরম্যাট ইউজ করা হয়। তো সেই আল্ট্রাসোনোগ্রাফি ওয়েভসটা প্রোবটা দিয়ে বেরোচ্ছে, যেটা বডিতে হিট করছে, বডি স্ট্রাকচারে হিট ব্যাক করে যতটা ফেরত আসছে সেইটা আমার স্ক্রিনে উঠছে। একটা বোনসে যখন আসছে তখন বেশি অ্যামাউন্ট ফেরত আসছে আল্ট্রাসাউন্ড ওয়েভটা, একটা সফট টিস্যুতে কম ফেরত আসছে, ওয়াটার ফ্লুইড থেকে আরও কম। যেটাতে কম রিটার্ন আসছে সেটা ব্ল্যাকিশ, যেটাতে হার্ড স্ট্রাকচার সেটা হচ্ছে তত হোয়াইটিশ কালার। এইভাবে আল্ট্রাসোনোগ্রাফি ওয়েভটাকে, মানে যে ওয়েভটা যাচ্ছে সেটা রিটার্ন ব্যাক করছে, সেইটাই প্রোব থেকে ওটাকে মানে সেন্স করছে এবং সেটাই কম্পিউটারে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে। দ্যাট ইজ আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডের সুবিধা কি? তাহলে নো রেডিয়েশন, ঠিক আছে, ইজি টু অ্যাভেলেবল, এবং যে কোনো জায়গায় মেশিনটাকে মুভ করা যায়। ঠিক আছে, মানে অনেক সময় হ্যান্ডের মানে বেড সাইডে, পেশেন্ট বেড সাইডেও ছোটো পোর্টেবল আল্ট্রাসাউন্ড ইউজ করা যেতে পারে, ভীষণ ইজি টু হ্যান্ডেল, বাট অপারেটর ডিপেন্ডেন্ট। বিকজ একটা সিটি বা এক্সে কী হয়, তার একটা
প্রুফ হয়ে যাচ্ছে, এইটা 4-5 জন ডাক্তার দেখেও ডিসিশন নিতে, বাট ওই মুহূর্তে যিনি রেডিওলজিস্ট করছেন বা সোনোলজিস্ট করছেন তিনি আল্ট্রাসোনোগ্রাফিতে ম্যানুয়ালি যা পাচ্ছেন দ্যাট উইল বি প্রেসক্রাইব, দ্যাট উইল বি প্রিন্টেড ইন দ্য রিপোর্ট কার্ড। সো ম্যানুয়াল এরারের চান্স বেশি ইন আল্ট্রাসাউন্ড, বাট অলমোস্ট নো সাইড এফেক্ট ইন পেশেন্ট। সো মাল্টিপল টাইম করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার এক্স রের মধ্যে বলি, আমরা কমনলি বিভিন্ন ধরনের যে এক্স রেগুলো করা হয় তার বিভিন্ন ভিউ আছে। নর্মালি যে চেস্ট এক্স রে করা হয় সেটা একটা আছে পিএ ভিউ, একটা আছে এপি ভিউ। এপি মানে কি অ্যান্টেরো পস্টেরিয়র, আর পিএ মানে পস্টেরিয়র অ্যান্টেরিয়র। যখন আমরা লাংস বা চেস্টের এই যে ফিল্ডগুলো দেখতে চাই জেনারেলি আমরা পিএ ভিউ করি, বিকজ পস্টেরিয়রলি লাংস কিন্তু বেশি এক্সপোজ হয়, তাহলে পুরো ফিল্ডটা অনেক বেশি দেখতে পাবো। রাদার অ্যান্টেরো পস্টেরিয়র ভিউ করলে হার্টটা কাছে আছে, স্টার্নাম কাছে আছে, সেইটা বেশি মানে প্রমিনেন্টলি দেখা যাবে। সো কার্ডিয়াক সিল যে শ্যাডো সেটা অ্যান্টেরো পস্টেরিয়রলি অনেক বেশি প্রমিনেন্ট দেন পিএ ভিউ, ঠিক আছে। নর্মালি আমরা যে চেস্ট এক্স রেগুলো করি দ্যাট ইজ পিএ ভিউ, ঠিক আছে। এবার দেখ একটা এক্স রে, চেস্ট এক্স রেতে আমরা কি কি কারণে দেখতে পারি, একটা হচ্ছে বনি পার্ট মানে রিব কেজ, স্টার্নাম এই পার্টটা। সেকেন্ড হচ্ছে চেস্ট এক্স রেতে লোয়ার পার্ট অফ নেকটাও থাকে, সেখানে ট্রাকিয়াল ডেভিয়েশন আছে কিনা দেখতে পারবো, ট্রাকিয়াল শ্যাডোটা পাবো। লাংসের প্যারেনকাইমার মধ্যে কোনো প্যাথোলজি আছে কিনা দেখতে পাবো, ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস দেখতে পাবো, কোনো অ্যাবনর্মাল লিম্ফ নোডস সিন কিনা দেখতে পাবো, নিউমোথোরাক্স আছে কিনা দেখতে পাবো, হিমোথোরাক্স আছে কি বা মানে কোনো ফ্লুইড জমে আছে কিনা দেখতে পাবো, ঠিক আছে, মানে ইফিউশন আছে কিনা দেখতে পাবো। এইগুলো হচ্ছে আমরা নর্মালি দেখি। এছাড়া ডোম অফ ডায়াফ্রামটাও দেখতে পাবো, ঠিক। এছাড়া কোনো সফট টিস্যুতে কোনো এসওএল কিছু শ্যাডো পাওয়া যাচ্ছে কিনা দেখতে পাবো, কোনো রকম সার্জিক্যাল এমফাইসিমা আছে কিনা দেখতে পাবো, তাহলে। আর সেকেন্ড হচ্ছে চেস্ট এক্সরে, সেইটা দেখে আমরা যেমন ডিজিজ ডায়াগনোস করতে পারি তেমনি সেটা দেখে আমরা নেক্সট থেরাপিউটিক প্রসেসও করতে পারি, বোঝা গেছে। তাহলে চেস্ট এক্সরে এইগুলো রোল হলো, একটা হচ্ছে পালমোনারি কিছু ডিজিজ দেখার, ব্রঙ্কিয়াল কিছু ডিজিজ দেখার জন্য, ট্র্যাকিয়াল ডেভিয়েশন দেখার জন্য, কোনো ফ্লুইড বা কোনো এয়ার অ্যাকুমুলেটেড হয়ে আছে কিনা দেখার জন্য, বা কোনো লাং মাস বা কোনো রকম অ্যাবসেস ক্যাভিটি ইন চেস্ট, ঠিক আছে, মানে লাংসে কোনো লাং অ্যাবসেস আছে কিনা দেখতে পাবো। সবগুলো আলাদা আলাদা এক্সরে, অত আমাদের এখানে কালেকশন নেই, বাট আমি কিছু কিছু বোর্ডে ড্র করে দেখিয়ে দেবো যেগুলো টিপিক্যাল ফিচার্স হলো। নেক্সট আসছে আমরা লিম্বের এক্সরে দেখতে পাবো, কেন, কোনো ফ্র্যাকচার, বনি ফ্র্যাকচার আছে কিনা দেখার জন্য, বা কোনো বনি প্যাথোলজি, বনি টিউমার, ঠিক আছে। ফেসের ক্ষেত্রে অনেক সময় নেজাল ফ্র্যাকচার বা বনি ফ্র্যাকচার দেখার জন্য ইউজ করা হয়, ইএনটিতে দেখবি ম্যাস্টোয়েডে দেখার জন্য ইউজ করে। এছাড়া ক্রেনিয়াল বোনস কিছু অ্যাবনর্মাল আছে কিনা দেখার জন্য ইউজ করা হয়। নেক্সট আছে সার্ভাইকাল ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রাতে কোনো অ্যাবনর্মাল প্যাথোলজি আছে কিনা দেখার জন্য সার্ভাইকাল এক্সরে করা হয়। সার্ভাইকাল এক্সরে বা লিম্বের এক্সরে ক্ষেত্রে আমরা বোথ অ্যান্টেরিয়ার, অ্যান্টেরোপস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ, এখানে এপি ভিউ অ্যান্ড ল্যাটারাল ভিউ দুটো দিই, বিকজ ধর একটা বোনসের অ্যালাইনমেন্ট আছে, দুটো বোন, সাপোজ এই হাতে, ঠিক আছে, দুটো বোন আছে, কি নাম দুটো বোনসের, রেডিয়াস আলনা। সাপোজ একটা রেডিয়াসে একটা ছোট ফ্র্যাকচার আছে, আনডিসপ্লেসড ফ্র্যাকচার, সেটা যদি আমরা এপি অ্যান্ড ল্যাটারাল ভিউ না নিই তাহলে কি হবে, সুপার ইম্পোজ ইমেজ হয়ে আমরা হয়তো ফ্র্যাকচারটা মিস করতে পারবো, ঠিক আছে। তাহলে বোথ অ্যান্টেরো পস্টেরিয়রতে আমি দু রকম ফ্রন্টে দেখতে পাচ্ছি, আবার ল্যাটারাল ভিউতে দেখতে পাচ্ছি, তাহলে একটা ফ্র্যাকচারের বোথ সাইডে ডিসপ্লেসমেন্ট, মানে অ্যান্টেরো পস্টেরিয়র যদি ডিসপ্লেসমেন্ট থাকে সেটা আমি ল্যাটারাল ভিউতে বুঝতে পারবো না, সাইড টু সাইড ডিসপ্লেসমেন্ট থাকলে সেটা আবার অ্যান্টেরো পস্টেরিয়র ভিউ ছাড়া দেখতে পাবো না। সো বোথ ভিউতে দরকার, ঠিক আছে। সেরকম লোয়ার লিম্বেও তাই, নেকে তাই, পেলভিসে তাই, হিপবোন ফ্র্যাকচার আমরা মেনলি হিপবোনের ক্ষেত্রে অ্যান্টেরো পস্টেরিয়র ভিউ জেনারেলি দেখি, আর অনেক সময় ল্যাটারালও দেখি। ফিঙ্গার বা আমাদের যে ফুট সেখানে আবার আমরা অবলিক ভিউ দেখি, বিকজ সেখানে অ্যান্টেরো পস্টেরিয়র যেমন দেখছি, ল্যাটারাল দিনে কি হবে, সব কটা বোন সুপার ইম্পোজ হয়ে যাবে, ঠিক আছে, এরকম ভাবে হয়ে যাবে। ধর একটা আমি হ্যান্ডে বলছি, অ্যান্টেরো পস্টেরিয়র দেখলাম, এইগুলো সব দেখতে পেলাম, আমি ল্যাটারাল ভিউ নেই, প্রত্যেকটা বোন সেগুলো সুপার ইম্পোজ হবে, তার জন্য সেখানে অবলিক ভিউ নেওয়া হয় বোথ হ্যান্ড অ্যান্ড ফুট, বুঝে গেছে। এবার আলাদা আলাদা বিভিন্ন বোনসের জন্য কিছু স্পেসিফিক ভিউ আছে, সেগুলো অর্থোপেডিক্সে পড়বি, দরকার নেই। নেক্সট হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ এক্সরে যেটা তোরা শুনেছি সবাই, ম্যামোগ্রাফি। ম্যামোগ্রাফি ইজ নাথিং বাট অ্যান এক্সরে টেকেন ফর সফট টিস্যু, যেটার ওই মানে রেডিয়েশন ডোজ অলমোস্ট নর্মাল এক্সরে সমান 0.01 to 0.2 MSV, অ্যান্ড এটারও তাই, এটা একটা স্পেশাল ভিউ নেওয়া হয় দুটো, ঠিক আছে, এটা মনে রাখবি। ম্যামোগ্রাফি অনেক সময় জিজ্ঞেস করে, মানে থাকবে না এক্সামে, বাট এমনি জিজ্ঞেস করে যে ম্যামোগ্রাফিতে কি ভিউ নেওয়া হয়, দুটো ভিউ, একটা হচ্ছে সিসি মানে ক্রেনিওকডাল, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এমএলও মিডিওল্যাটারাল অবলিক। তাহলে কীরকম, ক্রেনিওকডাল মানে ওপর থেকে,
আর মিডিও ল্যাটারাল অবলিক মানে এই ট্যানজেন্সিয়াল, ঠিক আছে? তাহলে কি হলো, ব্রেস্ট টিস্যুর বোথ লংগিচুডিনাল অ্যান্ড মানে পারপেন্ডিকুলার দুটো ভিউতেই নেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা স্পেশালি এতেই কিন্তু মানে আমাদের ম্যামোগ্রাফি নেওয়া হয়। হ্যাঁ, ম্যামোগ্রাফি জেনারেলি কোন পেশেন্টদের করা হয়, মানে কীরকম এজ গ্রুপে? হ্যাঁ, কেন? কারণ ব্রেস্ট ডেন্সিটি যখন ইয়ং ফিমেলদের ক্ষেত্রে বেশি থাকে, সেখানে ম্যামোগ্রাফিতে অতটা ভালো ডিলিনেট করা যায় না, রাদার সেখানে আলট্রাসোনোগ্রাফি ইজ বেটার। ওকে, এটা হলো এক্স রে। এবার আছে নেক্সট হলো অ্যাবডোমিনাল এক্স রে। অ্যাবডোমিনাল এক্স রেতে আমরা সুপাইন নিতে পারি, লেফট ল্যাটারাল নিতে পারি, ইরেক্ট পশ্চার নিতে পারি। ইরেক্ট পশ্চারে বেশ কিছু রোল আছে, যেখানে আমরা কোনো এয়ার ফ্লুইড লেভেল দেখতে চাই বা কোনো স্পেসিফিক কোনো এয়ারের লেভেল দেখতে চাই, সেসব জায়গায় ইরেক্ট পশ্চার দরকার। কেন? আগের দিনে বলেছি হাওয়ার ডেন্সিটি কম, সে যে কোনো মেটেরিয়ালের থেকে ওপর উঠে যায়, গ্যাস। দ্যাটস ওয়াই যখন আমরা কোনো অ্যাবনর্মাল গ্যাস ফ্লুইড লেভেল দেখতে চাইবো বা অ্যাবনর্মাল পজিশন অফ গ্যাস দেখতে চাইবো, সেখানে ইরেক্ট পশ্চার মেনশন করাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক, নেক্সট হচ্ছে যেখানে পেশেন্ট ইরেক্ট হতে পারবে না, দাঁড়ানোর ক্ষমতা নেই, তার ক্ষেত্রে আমরা সুপাইন বা লেফট ল্যাটারাল পজিশনও নিতে পারি, ঠিক আছে? এবার বলি, যখন একটা এক্স রেকে আমরা ডেসক্রাইব করবো, আমরা ইন্ডিভিজুয়াল সবকটাতে আসবো, তার আগে বেসিকটা বলি। এক্সামে কি হবে, এরকম একটা প্লেট দিয়ে ধরিয়ে দিয়ে বলবে সি হোয়াট ইজ দিস। ওকে, কি বলতে হবে, হাউ টু এক্সপ্লেন আর এক্স রে, স্পেশালি এই যে চেস্ট এক্স রেটা। ফার্স্ট হচ্ছে সাইডটা ঠিক করে ধরতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। রাইট লেখা থাকবে, যদি স্যার এক্সামে দেখা গেল এখানে একটা কাগজ চিটকে দিল, ঠিক আছে, ঠিক সেখানে নামটা লেখা দেখতে পারিস, ধর সেটাও কাগজে চিপকে দিল, তাহলে কি দেখবো, হার্ট থাকে লেফট সাইডে, নর্মালটা ধরেই চলবো, হার্ট থাকে লেফট সাইডে, এই ঠিক সেই হিসাব করে ধরবো। মানে আমাদের নিজেদের উল্টো, আমরা পেশেন্টকে দেখছি তার হিসাবে, ও যেদের সামনে বসে আছে ওর লেফট সাইড, এটা লেফট সাইডে হার্ট আছে, এটা হচ্ছে আমার নর্মাল দেখার উপায়, ঠিক আছে? তাহলে দিস ইজ অ্যান স্কায়াগ্রাম, জেনারেলি এক্স রে ওয়ার্ডটা ইউজ করবি না এক্সামে, দিস ইজ অ্যান স্কায়াগ্রাম অফ আ পেশেন্ট, যদি লেখা থাকে সেটা বলবি অফ আ মেল পেশেন্ট বা হ্যান ত্যান, শোয়িং লোয়ার পার্ট অফ নেক, চেস্ট অ্যান্ড আপার পার্ট অফ অ্যাবডোমেন। এটা হচ্ছে হলো। এবার ডেসক্রিপশন কি, শোয়িং নর্মাল ট্র্যাকিয়াল লোকেশন, নর্মাল ট্র্যাকিয়াল গ্যাস শ্যাডো, rib cages are normal without any abnormality, cardiac shadow is normal, both lungs are having prominent bronchovascular markings with normal cardiophrenic angle, CP angle, ঠিক আছে? এইগুলো হচ্ছে বেসিক ডেসক্রিপশন, এই এতগুলো পয়েন্ট বলতে হবে, আর যদি কোনো প্যাথোলজি থাকে সেইটা মেনশন করতে হবে যে শোয়িং দিস প্যাথোলজি। ওকে, এটা যেমন নর্মাল চেস্ট এক্সরে, নর্মাল স্কায়াগ্রাম, তো এখানে তো এটা বলতে হবে একটা দিস ইজ স্কায়াগ্রাম অফ, যদি দেখানো থাকে বলতে পারিস ইজ এ মেল পেশেন্ট অফ সামথিং, ফিমেল যদি বোঝা যায় যে ব্রেস্ট শ্যাডো দেখায় তাহলে বলবো ফিমেল পেশেন্ট, শোয়িং আপার পার্ট অফ নেক, চেস্ট অ্যান্ড আপার পার্ট অফ অ্যাবডোমেন, ঠিক আছে? লোয়ার পার্ট অফ নেক, টোটাল চেস্ট অ্যান্ড আপার পার্ট অফ অ্যাবডোমেন। ওকে, এবার সাপোজ এইটাতেই, সাপোজ এইখানে নর্মাল যে দেখুন ব্রঙ্কো, ভালো করে দেখ, এইটা লাগাতো, এটা চেস্ট এক্সরে, এখানে সোজা করে লাগবে, লাগা তাড়াতাড়ি দেখে নে ভালো করে একটু, এটা হচ্ছে নর্মাল চেস্ট এক্সরে, ঠিক আছে? এইটাতে এয়ার আছে, ঠিক আছে, লাংসে প্যানকাইয়ের মধ্যে এয়ার আছে, দ্যাটস ওয়াই এরকম ব্ল্যাকিশ। হ্যাঁ, রাদার দেখ কিভাবে ডিফারেন্স করবি, সফট টিস্যু দেখ শেডটা তুলনামূলক গ্রেইশ, এয়ার আছে তার ডেন্সিটি কম, দ্যাট ইজ ব্ল্যাকিশ কালার। ওকে, এটা আবার সফট টিস্যু, বোনসে আরো সাদা, যত হার্ড স্ট্রাকচার তত তার মানে রিফ্লেকশন বেশি বলে সেটা বেশি প্রমিনেন্ট, মোর ব্রাইট। এবার এর মধ্যে সরু 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 দাগ দাগ আছে, সেগুলো কি ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস। ওকে, এবার ধর সাপোজ এই পার্টটাতে দেখা যাচ্ছে পুরোটা জেট ব্ল্যাক, কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস নেই, এইরকম একটা জায়গা, এইখানটা লাংস মার্কিং আছে কিন্তু এইখানটা নেই, পুরো ব্ল্যাক, তাহলে এটা কি, দিস ইজ নিউমোথোরাক্স। ওকে, এবার দেখা গেল এটা আছে, এইখানটা ওপেক, আর এখানটা জেড ব্ল্যাক, এইখানটা এরকম একটা ছোট শ্যাডো, তাহলে কি, এটা হচ্ছে জেড ব্ল্যাক মানে নিউমোথোরাক্স, এটা হচ্ছে ফ্লুইড জমে আছে, সো
হাইড্রোনিউমোথোরাক্স দুটো মিলে। এবার সাপোজ এইটা নর্মাল আছে, এইখানে শুধু ফ্লুইড কালেকশন আছে, এইখানটা আমি নর্মাল ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস, এইখানটা দেখা গেছে ফ্লুইড কালেকশন আছে, তাহলে কি সেটা হচ্ছে ইফিউশন। ঠিক আছে, প্লুরাল ইফিউশন। এবার আর একটা জিনিস দেখাই, একটু বড় করে আঁকি। এটা রাইট সাইডের লাংস, এটা হাইলাম। এবার ধর এগুলো মার্কিংসগুলো নর্মাল আছে, হ্যাঁ, এইটা একটা, এটা হচ্ছে হোয়াইট কালার মানে ডার্ক কালার, এইখানটা একটুখানি ব্ল্যাকিশ মানে এখানে হালকা এয়ার আছে, কিন্তু এরকম একটা গোল ক্যাভিটি যার এখানে হালকা এয়ার আছে, আর এইখানটা ইরেগুলারলি ব্রাইট। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস না? দেখ একটা ক্যাভিটি আছে, ধর এইটা এটা আমি বড় করে আঁকছি, ঠিক আছে, এরকম একটা লাংসের মধ্যে ক্যাভিটি আছে, এইখানটা ব্রাইট আর এখানটা হালকা এয়ার, দ্যাট ইজ টিপিক্যাল অফ লাং অ্যাবসেস। ঠিক আছে, একটা ক্যাভিটি, তার মধ্যে এটা হচ্ছে ফ্লুইড জমে আছে কালেকশন, যেটা মানে ডার্ক কালার, ডার্ক বলছি মানে এটা হচ্ছে ওপেক, আর এইখানটা এয়ার আছে, এটা হচ্ছে গ্যাস ফর্মিং অর্গানিজমের জন্য লাংসে একটা অ্যাবসেস তৈরি হয়েছে, লাং অ্যাবসেস। কমনলি দেখা যায় কোন অর্গানিজম করে? ক্লেবসিয়েলা গ্যাস অর্গানিজম মানে গ্যাস ফর্মিং, বাট লাং অ্যাবসেস মোস্ট কমন হচ্ছে স্ট্যাফাইলোকোকাস। ঠিক আছে, সাপোজ একটা এক্সেপেরি যেখানে ট্রাকিয়া রাইট সাইডে ডেভিয়েটেড, ঠিক আছে, ট্রাকিয়াল শ্যাডো, গ্যাস শ্যাডোটা পাবি। কোনটা ট্রাকিয়াল গ্যাস শ্যাডো? দিস ওয়ান, এই যে কালো একটা শ্যাডো লম্বা মতো, দেখ এই যে মাঝে দেখছে সাদা বোনসের মধ্যে, স্পাইন এর মধ্যে সার্ভাইকাল ভার্টিব্রার মাঝখানে একটা গ্যাস শ্যাডো লম্বা নামছে, দিস ইজ ট্রাকিয়াল গ্যাস শ্যাডো। সেইটা ধর দেখা যাচ্ছে রাইট সাইডে ডেভিয়েটেড। ঠিক আছে, কি কি সিচুয়েশনে হতে পারে? ম্যাসিভ, ম্যাসিভ প্লেউরোসিস কোন সাইডে? আর ফাইব্রোসিস কোন সাইডে? Fibrosis causing pulling of ipsilateral side, effusion in the contralateral side causing pushing। এদিকে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন পুশ করে দেয় তবে রাইট সাইডে ট্র্যাকিয়া ডেভিয়েশন হবে, আর রাইট সাইডে যদি ফাইব্রোসিস হয় সে টেনে যাবে বলে তার দিকে ট্র্যাকিয়েশন হবে। তাহলে ফাইব্রোসিস ইন ইপসিলেটারাল সাইড, ইফিউশন ইন কন্ট্রালেটারাল সাইড, causing may cause tracheal shift to the right, মানে এরকম আর কি, সাইড লেফট হলে লেফট সাইড এরকম ভাবে। ওকে, নেক্সট হচ্ছে হ্যাঁ টিউবারকুলোসিস। ঠিক আছে, টিউবারকুলোসিস আমরা কি ফাইন্ডিং পেতে পারি? এটা তো মেডিসিনে পড়েছিস, মাল্টিপল স্মল স্মল প্যাচি ওপাসিটিস। ঠিক আছে, এবং অনেক সময় ওটা ছোট 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 যখন স্পট 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 যদি পাওয়া যায় সেটাকে বলে মানে এক গোটা লাংস জুড়ে ছোট ছোট মনে হচ্ছে কেউ দানাটা, তাই মিলিয়ারি টিউবারকুলোসিস। হ্যাঁ, আর আদারওয়াইজ বড় বড় ব্রঙ্কোভাস্কুলার মার্কিং প্রমিনেন্ট এবং তার চারপাশে হচ্ছে অনেকগুলো লিম্ফ নোড, এগুলো আছে, সেইগুলো জেনারেলি নর্মাল টিউবারকুলোসিসে বেশি দেখা যায়। ঠিক আছে, মেবি অ্যাসোসিয়েটেড উইথ ডিফিউশন হতেই পারে, প্লুরাল ডিফিউশনে টিউবারকুলোসিস ইন্ডিয়াতে ভীষণ কমন। ওকে, এছাড়া নিউমোনিয়াতে হতে পারে, নিউমোনিয়াতে আবার সেক্ষেত্রে ইফিউশনের সাথে মানে বদলে সেখানে প্যাচি ওপাসিটি বেশি পাওয়া যাবে। তো একটা পেশেন্ট এলো, এইখানটা অনেকটা এরকম ডার্ক কালার প্যাচি ওপাসিটি, ঠিক আছে, সেটা রাদার মোর টুয়ার্ডস নিউমোনিয়া। হ্যাঁ, ঠিক আছে, হলো এগুলো গেল চেস্ট এক্সরে পার্ট। চেস্ট এক্সরে আর একটা জিনিস দেখা হয় কি, রিব ফ্র্যাকচার। রিব ফ্র্যাকচার, ধর রিব ফ্র্যাকচার যদি করে একদম ওপর থেকে কাউন্ট করবি। আচ্ছা, যেগুলো প্রমিনেন্ট গোল গোল দেখছিস সেগুলো কোনটা, পস্টেরিয়র রিব না অ্যান্টেরিয়র রিব? যেগুলো কারণ এগুলো সব পিএ ভিউ, যেগুলো প্রমিনেন্ট দেখতে পাচ্ছি এগুলো পস্টেরিয়র, অ্যান্টেরিয়রতে হালকা শ্যাডো আছে। হ্যাঁ, ঠিক আছে, তো কাউন্ট করবি ওপর থেকে, না 1 2 3 4 5 6 7 8 এইভাবে আসবে, যেটা ফ্র্যাকচার পাওয়া যাবে সেটাকে লোকেট করতে হবে যে এত নম্বর রিবসে ফ্র্যাকচার আছে। এখানে নেই, এটা নর্মাল বলছি আর কি, এইভাবে দেখতে হয়। ওকে, এটা গেল রিব ফ্র্যাকচার। এখানে মোটামুটি চেস্ট এক্সরে এগুলোই। এবার তোদের এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি পেলাম না, যেটা এক্সামে খুব দেয়, সেটা হচ্ছে একটা ধর ছোট কেস হিসাবে দিল যে একটা পেশেন্ট
মেল পেশেন্ট 30 years old presented in the emergency with severe pain abdomen, progressive in nature. Patient is having mild dehydration. বিপি হচ্ছে তোর মোটামুটি 100/60 বা 90/60, সিভিয়ার পেন, তার সাথে হচ্ছে ফিভার আছে, হ্যাঁ, এবং অ্যাবডোমিনাল ডিস্টেনশন, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং অ্যাবডোমিনাল ডিস্টেনশন। তো সেই পেশেন্টে একটা চেস্ট এক্সরে করা হলো, দিয়ে একটা এক্সরে দিয়ে দেওয়া হলো, দেন ডেসক্রাইব দিস সিচুয়েশন, হ্যাঁ, হোয়াট আর ফাইন্ডিং ইন ইউর এক্সরে ফলোড বাই হোয়াট উইল বি ইউর ম্যানেজমেন্ট ইন দিস পেশেন্ট। এইভাবে কোশ্চেন দিতে পারে, ওকে, প্র্যাকটিক্যালি দিতে পারে, থিওরিতেও দিতে পারে। তো সেই পেশেন্টের ধর এক্সরেটা কীরকম দিল, ঠিক আছে, এটা হচ্ছে ডায়াফ্রাম, ঠিক, এখানে ডায়াফ্রাম, ডায়াফ্রামের নিচে এরকম একটা ক্রিসেন্ট শেপেড একটা গ্যাস দেখা যাচ্ছে, ঠিক আছে। তো গ্যাস আন্ডার ডায়াফ্রাম দেখার জন্য আমাদের কি ধরনের এক্সরে অ্যাডভাইস করতে হবে পেশেন্টকে? ধরুন সাসপেক্ট করলাম পেশেন্টটা একটা ইন্টেস্টিনাল পারফোরেশন আছে, ঠিক আছে, তো আমি তাকে কি ইনভেস্টিগেশন অ্যাডভাইস করব? কি অ্যাবডোমেন, ঠিক আছে, চেস্ট এক্সরে ইরেক্ট পশ্চার উইথ ড্রয়িং ডোম অফ ডায়াফ্রাম। অ্যাবডোমিনাল এক্সরের মধ্যে যদি টোটালটা আসে লোয়ার পার্ট অফ থোরাক্স, ঠিক আছে, বাট আমি জেনারেলি অনেক সময় ওরা মিস করে যায়, দ্যাটস ওয়াই ইরেক্ট পশ্চার অফ চেস্ট শোয়িং ডোম অফ ডায়াফ্রাম, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে আমরা ক্রিসেন্ট শেপের গ্যাস দেখবো, হ্যাঁ, এটা তোরা মানে নেটে পেয়ে যাবি, অনেক প্রচুর ছবি পেয়ে যাবি, আমার কাছে এই সত্যি এখানে নেই বলে খুব ক্লাসিক্যাল এক্সরে, হ্যাঁ। এবার ধর একটা এক্সরে আছে, এখানে ওসব কিছু নেই, নর্মাল, এইখানে একটা নর্মাল এরকম ছবি আছে, এখানে একটা গ্যাস আছে, ঠিক আছে, সেটার ক্ষেত্রে এই লেফট সাইডে যে গ্যাসটা সেটা কি নর্মাল ফান্ডাল গ্যাস শ্যাডো, হ্যাঁ, এইটা যেহেতু এটাতে নেই, দাঁড়া কোনো কিছু, এই দেখ অ্যাবডোমিনাল এক্সরে বললে সবসময় যে ডোম অফ ডায়াফ্রাম থাকবে নাও থাকতে পারে, হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা এক্সরে তো ওরকম নর্মাল গ্যাস শ্যাডোটা দেখাচ্ছে না, বাট জেনারেলি লেফট সাইডে থাকলে ওটা বেশিরভাগ ক্ষেত্রে স্টমাকের গ্যাস শ্যাডো হয়, দ্যাট ইজ নন প্যাথোলজিক্যাল। এবার একটা কথা বল, একটা পেশেন্টের এরকম এখানে একটা চিঙ্ক অফ গ্যাস এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, নর্মাল একটা এক্সরে পেশেন্টের সেরকম কিছু সিমটম নেই, ইটস লুক লাইক এক্স্যাক্ট লাইক গ্যাস আন্ডার ডায়াফ্রাম। কোনো নর্মাল সিচুয়েশনে হতে পারে, কোনো পেশেন্টের সার্জিক্যাল হিস্ট্রি নেই, লাস্টে বলবো এটা, হ্যাঁ, এটা মাথায় রাখ কোশ্চেনটা। ধর একটা পেশেন্টের কোনো সার্জারি হয়েছে, অ্যাবডোমিনাল ওপেন অ্যাবডোমিনাল সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি, তার ইমিডিয়েটলি মানে ফিউ ডেজ অবধি কিন্তু নর্মালি গ্যাস আন্ডার ডায়াফ্রাম থাকতে পারে, সেটা কিন্তু পারফোরেশন নয়, বিকজ যখন আমরা অ্যাবডোমেন এক্সপ্লোর করেছি, সে ওপেন সার্জারি হোক ল্যাপারোস্কোপিক সার্জারি হোক, পেটের ভেতরে এয়ার ঢুকেছে, যেটাই পেশেন্ট যখন স্ট্রেট এক্সরে করা হবে তখন দেখা যাবে হচ্ছে গ্যাস আন্ডার ডায়াফ্রাম থাকতে পারে, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল, সেখানে কোনো নট প্যাথোলজিক্যাল। বাট অ্যানাদার সিচুয়েশন যেখানে এরকম মানে মনে হতে পারে যে গ্যাস আন্ডার ডায়াফ্রাম আছে, মিসগাইডিং, বাট এরকম নর্মাল পেশেন্টে থাকতে পারে, দ্যাট ইজ এ স্পেশাল সিচুয়েশন নোন চিলাইডিটি সিনড্রোম, ঠিক আছে। হোয়াট ইজ চিলাইডিটি সিনড্রোম বল? লুপ অফ লার্জ ইন্টেস্টাইন জায়গায় থাকলে তার যে গ্যাস শ্যাডোটা, হ্যাঁ, সেইটা এরকম জায়গায় থাকতে পারে, জেনারেলি এটা থাকে আমাদের এই ট্রান্সভার্স কোলনের, সেইটাকে ওরকম মিস ইন্টারপ্রিট হতে পারে যে গ্যাস আন্ডার ডায়াফ্রাম। সো দিস ইজ কল্ড চিলাইডিটি সিনড্রোম। সবাই শুনেছিস নাম? কি বলতো, কি বললাম তোকে ইউজ করছি লাস্ট, বল কি বললাম, কোন সিচুয়েশনে এরকম মানে নন প্যাথোলজিক্যাল কেসেও গ্যাস আন্ডার ডায়াফ্রাম ইন রাইট লোব, এই আন্ডার রাইট ডায়াফ্রামের ক্ষেত্রে দেখা যেতে পারে, কোথায়, কোন সিচুয়েশনে বল, জোরে বল, জোরে। মোবাইল ঘাঁটতে নেই, মোবাইলটা রাখ, ঠিক আছে। এটা একটা ফিজিওলজিক্যাল সিচুয়েশন দেখা যেতে পারে, যেখানে একটা লার্জ গার্ডের লুপ এখানে থাকলে তার এয়ার ফ্লুইড লেভেলটা দেখা যাবে, সেটা হচ্ছে চিলাইডিটি সিনড্রোম, ঠিক আছে। সবাইকে জিজ্ঞেস করবেন, অনেক দূর গেলে জিজ্ঞেস করবে, ঠিক আছে, শুনে রাখ। ঠিক আছে, আচ্ছা, আর একটা ধর গার্ড লুপের ক্ষেত্রে, ঠিক আছে, জেনারেলি নর্মালি স্মল গার্ড হোক লার্জ গার্ড হোক যাই হোক স্মল, এগুলো পারফোরেশনে নর্মালি গা সব
গ্যাসটা যেটা বেরোয় ইন্টেস্টিনের মধ্যে যে গ্যাস ফর্মিং অর্গানিজম থাকে সেই গ্যাসটা বেরোয়, যেটা ডিপোজিট হয় আন্ডার সাব ডায়াফ্রামের রিজিয়নে, যেটাকে বলা হচ্ছে গ্যাস আন্ডার ডায়াফ্রাম। এবার নর্মালি অ্যাপেন্ডিকুলার পারফোরেশনে কিন্তু গ্যাস আন্ডার ডায়াফ্রাম জেনারেলি পাওয়া যায় না, বিকজ অ্যাপেন্ডিক্সের যে মানে তার যে ওপেনিংটা মানে ডায়ামিটারটা এবং ওর ভেতরের ভলিউম সেটা এতটাই লেস অ্যামাউন্ট গ্যাস থাকে যেটা নট সিগনিফিকেন্ট টু মেক ভিউ টু কাম ইন চেস্ট এক্সরে। ওকে, সো অ্যাপেন্ডিকুলার পারফোরেশনে জেনারেলি যেটা বাওয়েলের মধ্যে পড়লেও জেনারেলি গ্যাস আন্ডার ডায়াফ্রাম কিন্তু পাওয়া যায় না, এটা হচ্ছে একটা এক্সেপশন। ঠিক, আরেকটাতে হতে পারে গ্যাস আন্ডার ডায়াফ্রাম না পেতে পারিস, কোথায় বলতো? রেট্রোপেরিটোনিয়াল যে পার্ট অফ গাট সেখানে যদি পারফোরেশন হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা গ্যাস আন্ডার ডায়াফ্রাম নাও পেতে পারি। এক্সাম্পল, রেট্রোপেরিটোনিয়াল পার্ট অফ গাট কোনটা কোনটা আছে, কোন জায়গাগুলো রেট্রোপেরিটোনিয়াম এর মধ্যে আছে, গাটের অংশ। সাম পার্ট অফ ডিওডিনাম কোন জায়গাটা? সেকেন্ড পার্ট অফ ডিওডিনাম, ঠিক আছে। রেকটাম পার্টটা, রেকটাম কি রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার? হ্যাঁ, ঠিক আছে। রেকটামের মানে বেসিক্যালি লোয়ার পার্টটা সবটাই রেট্রোপেরিটোনিয়াল, সেখানে যদি রেকটাল ইনজুরি হয় কোনো কারণে সেটাতে কিন্তু গ্যাস আন্ডার ডায়াফ্রাম আমরা নাও পেতে পারি। ঠিক আছে, হলো। এবার নেক্সট আসছে নর্মাল এক্সরেতে। হ্যাঁ, নর্মাল ধর একটা অ্যাবডোমিনাল স্ট্রেট এক্সরেতে সেখানে আমরা কি কি পেতে পারি, মানে গাট রিলেটেড প্যাথোলজি। অবস্ট্রাকশন পেতে পারি, এটা হচ্ছে মোস্ট কমন। হ্যাঁ, এছাড়া পারফোরেশন বা প্যারালাইটিক আইলিয়া যেটা অবস্ট্রাকশন নয় সেরকম পেতে পারি। তো নর্মালি দেখা যায় হ্যাঁ ইন্টারসেপশন পেতে পারি, লার্জ গার্ড বা স্মল গার্ড বা লার্জ গার্ড অবস্ট্রাকশন, এনি সর্ট অফ অবস্ট্রাকশন। এবার নর্মালি যখন আমরা এক্সরেতে করি স্মল গার্ড ডায়ামিটার যেটা আমরা পাই সেটা কিন্তু লেস দ্যান 3 সেন্টিমিটার পাওয়া উচিত। সেকেন্ড হচ্ছে ক্যারেক্টার অফ স্মল গার্ডে কি থাকে, এই যে লম্বা লম্বা দাগগুলো কি নাম, কি? 1 মিনিট, কি বললি? নো, স্মল গার্ডে বলছি, বলবি ক্যানেমান্ডিস। ঠিক আছে, এই যে স্ট্রাকচার মানে আমি যদি একটু বড় করে আঁকি, হ্যাঁ এটা স্মল গার্ড, হ্যাঁ এর মধ্যে এরকম এরকম সাজ পাবে। হ্যাঁ, ঠিক আছে, ভালভিউলি কমিডেন্টিস, এই যে দেখ দাগগুলো, বুঝতে পারছিস মাঝে দাগগুলো, এই যে এরকম থ্রু আউট যে লম্বা লম্বা দাগগুলো গেছে। হ্যাঁ, এগুলো এই যে স্মল গার্ডের দাগ আছে, এগুলো হচ্ছে স্মল গার্ডের ক্যারেক্টার। জেনারেলি এগুলো জেজুনাম পার্টটাতে বেশি থাকে। অ্যাকচুয়ালি আইলিয়াম, পার্ট অফ দ্য আইলিয়াম ইজ ক্যারেক্টারলেস, কোনো ক্যারেক্টার থাকে না ওর। ঠিক আছে, তো এই পার্টটা যে হ্যাঁ এক্স্যাক্টলি ওর কোনো ক্যারেক্টার নেই। এই পার্টটা হচ্ছে জেজুনামের মার্ক, জেজুনাম পার্টটাতেই ভালভিউলি কমিডেন্টিসটা খুব ভালো বোঝা যায়। ওকে, এবার ধর লার্জ গার্ড বললাম, লার্জ গার্ডের কি স্পেশালিটি এক্সরেতে ফাইন্ডিংস পাওয়া যায়? হস্টেশনস। ঠিক আছে, হস্টেশন হচ্ছে ওর মেন ক্যারেক্টার। মানে কিরকম জিনিসটা, ধর এরকম হস্টেশনস পাওয়া যাবে এক্সরেতে, লুপটার মধ্যে দেখা যাবে ভেতরে একটা এরকম ঢুকে গেছে, দ্যাট ইজ হস্টেশন। ঠিক আছে, প্লাস হচ্ছে ওয়াল থিকনেস সাধারণত নর্মাল থাকে, মানে থিক ওয়াল থাকে না। কোনো স্মল গার্ডের দেওয়ালে কোনো গ্যাস শ্যাডো পাবি না। ধর একটা এক্সরে গেছে পেশেন্ট প্রেজেন্টেড উইথ অ্যাবডোমিনাল ডিস্টেনশন, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, ফিভার, ব্লাড কাউন্টের কাছে টোটাল কাউন্ট সব অনেক হাই। ঠিক আছে, পেশেন্টের গ্যাস আন্ডার ডায়াফ্রাম কিছু নেই, এক্সরেতে মানে টিপিক্যাল অবস্ট্রাকশন নেই, বাট প্যারালাইটিক আইলিয়া স্মল গার্ডগুলো সব ফুলে আছে। ঠিক আছে, ডাইলেটেড বাট নট টিপিক্যাল অবস্ট্রাকশন, স্টেপ ল্যাডার প্যাটার্ন বা যেগুলো আছে বলছি একটা সেটা নেই। বাট দেখা যাচ্ছে স্মল গার্টের ওয়ালটা বেশ থিক এবং সেখানে মাঝে মাঝে ব্ল্যাক ব্ল্যাক স্পট পাওয়া যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এর ওয়ালের মধ্যে গ্যাস আছে। বুঝতে পারলি? ওয়াল নর্মাল যে ওয়াল থিকনেস, এই যে এক্সরেটা দেখলি এখানে দেখ ওয়াল কিন্তু ঠিক নয়, হ্যাঁ পাতলা পাতলা লাইন, এই যে ওয়ালগুলো, এই দেখ এই ওয়ালগুলো কিন্তু পাতলা। ওকে, এইটাই তো দেখা গেল থিক ওয়াল। হ্যাঁ, এতটা ক্লিন, এতটা পরিষ্কার ডিলিনেটেড নয়, থিক ওয়াল, এবং সেখানে মাঝে মধ্যে ছোট 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 কালো 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 স্পট, মানে গ্যাস। নর্মালি গ্যাস না হলে তো কালো হবে না। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, সেই পেশেন্টের ইন্টেস্টিনে কিছু নেক্রোটিক চেঞ্জেস দেখা দিয়েছে। সেটা হতে পারে ফর লং টাইম স্মল গাট অবস্ট্রাকশন হতে পারে। আর কি হতে পারে?
নেক্রোটিক এন্টেরোকোলাইটিসে হতে পারে, যেটা খুব কমনলি দেখা যায়, মানে পেডিয়াট্রিক এজগুলো বেশি পাওয়া যায়, ঠিক আছে, নেক্রোটিক এন্টেরোকোলাইটিস। আর একটা হয় টাইফয়েড রিলেটেড হতে পারে, ঠিক আছে, এরকম মানে ইন্টেস্টাইনাল ওয়ালের মধ্যে গ্যাস ফর্মিং পাওয়া যায়, এটা একটা স্পেশাল কেস। আর লার্জ গাটের ক্ষেত্রে আর কি কি দেখা যায়, টিনিয়া মানে ওগুলো তুই পেটের ভেতর দেখতে পাই, মানে অরিজিনাল ওর বই টিনিয়া, হস্টেশনস আছে, তারপর হচ্ছে ইয়েটা কি বলে অ্যাপেন্ডিসিস এপিপ্লোসি। অ্যাপেন্ডিসিস এক্সরে কি করে বোঝা যাবে, এক্সরে তো পসিবল না বোঝা, না ওটা তো সফট টিস্যু, ওর গায়ে ঝুলছে ছোটো ছোটো ফ্যাটি টিস্যুগুলো, সেগুলো হচ্ছে অ্যাপেন্ডিসিস এপিপ্লোসি। মেন হচ্ছে হস্টেশনস। নেক্সট হচ্ছে ডাইলেটেড। নর্মাল স্মল গার্ড লেস দেন 3 সেন্টিমিটার থাকে, 3 বা মোর দেন 3 or 3 to 5 হলে সেটা স্মল গার্ড ডাইলেটেড। লার্জ গার্ডের ক্ষেত্রে মোর দেন 5 to 7, অ্যাভারেজ 6, 5 to 7 অ্যাভারেজ হচ্ছে ডাইলেটেড মোড, এর থেকে বেশি হতে পারে। এবার দেখ লার্জ গার্ডের সবটা ডিস্টেন্সিবিলিটি সেম নয়। একটা সিকামের ডিস্টেন্সিবিলিটি যতটা, একটা কি বলে আমাদের ট্রান্সভার্সকুলার ডিস্টেন্সিবিলিটি যতটা, আবার এদিকে আমাদের সিগময়েড ডিস্টেন্সিবিলিটি সেম নয়, ঠিক আছে। সিকামের ডিস্টেন্সিবিলিটি দেখা যায় মোর দ্যান 12 যদি হয়ে যায়, ইটস ইম্পেন্ডিং রাপচার হয়ে যাবে, কারণ সিকামের ভাস্কুলারিটি অনেক কম, রাদার একটা লেফট সাইডের গার্ডের ডিস্টেন্সিবিলিটি বেশি, ঠিক আছে। তাহলে নেক্সট হচ্ছে ধর একটা এক্সরে পেলি, এখানে নেই ওটা, অ্যাবডোমিনাল এক্সরে, এটা হচ্ছে ডায়াফ্রাম পার্টটা, এরকম একটা শ্যাডো, কিছু দেখতে পাচ্ছিস না লাস্টের দিকে, না? হ্যাঁ, মানে এরকম শেপের একটা এক্সরে, ঠিক আছে, শ্যাডো। হ্যাঁ, হস্টেশনস আছে, সো ইটস লার্জ গাট। এইটা টিপিক্যাল কি কফি বিন শেপের, ঠিক আছে, দ্যাট ইজ সিগময়েড ভলভুলাস, ঠিক আছে। বেসিক্যালি ফার্স্ট হচ্ছে ভলভুলাস। ভলভুলাস মানে কি, একটা পার্ট অফ গাট ক্লোজ লুপ অবস্ট্রাকশন, এই নিজের যে অ্যালং মেসেন্ট্রি, হ্যাঁ, এর মেসেন্ট্রিকে অ্যাক্সিস করে যদি রোটেট করে যায়, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ভলভুলাস। এবং এর ফলে কি হলো, এই যে লুপটা তৈরি হলো, তো লুপের দুটো এন্ডে কিন্তু ক্লোজ, দ্যাট ইজ ক্লোজ লুপ অবস্ট্রাকশন। ক্লোজ লুপ অবস্ট্রাকশন ইজ ভেরি ডেঞ্জারাস বিকজ খুব র্যাপিড প্রোগ্রেশন, কারণ এর কন্টেন্ট কোনো দিকে ক্লিয়ার হচ্ছে না, বোথ সাইডেই অবস্ট্রাকশন। নর্মালি কি হয়, ধর একটা ইন্টারসেপশন, ঠিক আছে, ইন্টারসেপশন জানিস তো, ইন্টারসেপশনে কি এই পার্টটা ওপেন, এই পার্টটা ওপেন, শুধু মাঝখানটা ক্লোজ হয়েছে, ওকে, সেটা কিন্তু ক্লোজ লুপ অবস্ট্রাকশন না। বাট যখন একটা রোটেট করে গেছে একটা গাট লুপ, দুটো এন্ডই ক্লোজ, দ্যাট ইজ ক্লোজড লুপ অবস্ট্রাকশন। তার এক্সাম্পল হচ্ছে এইটা, হ্যাঁ। সেখানে কি হলো, এর মধ্যে যে কোলোনিক কন্টেন্ট আছে, সেখানে প্রচুর মাইক্রো অর্গানিজমস, মানে অ্যাবাউট 10⁻12 মাইক্রো অর্গানিজমস পার গ্রাম অফ টিস্যু, ঠিক আছে। তাহলে কি হলো, সেটা যেই অনেকক্ষণ থাকবে, সে কন্টিনিউয়াস গ্যাস ফর্মেশন করবে এবং টক্সিসিটি তৈরি হবে, ফ্লুইড কালেকশন হয়ে জমতে থাকবে, কারণ যেই ইনফেকশন হবে সাথে থেকে মিউকোসা থেকে তার ফ্লুইড সিক্রেশনস হবে, এর মধ্যে যে ব্লাড ভেসেলসগুলো সেগুলো টুইস্টেড হয়ে গিয়ে সেখান থেকে ফ্লুইড ডিপোজিশন হবে, মিউকোসা থেকে ফ্লুইড লিক করবে, মানে এন্ডোথেলিয়াম ড্যামেজ হওয়ার জন্য। সো ভেতরে কালেকশনটা খুব র্যাপিডলি জমতে থাকবে এবং লার্জ গ্যাস ইনফ্লেটেড উইথ অ্যান্ড বাওয়েল কন্টেন্ট ইনফ্লেটেড একটা গাট লুপ হবে, যেটা উইদিন 6 to 12 আওয়ার্সের মধ্যে সেটা একটা নর্মাল লুপ থেকে এত বড় হয়ে যাবে, এটা লুকিং লাইক এ টায়ার অফ বাইক, ওকে। সো যখনই আমরা অ্যাবডোমেনে এক্সপ্লোর করি ভলভুলাস, তো দেখা যায় যে এত বড় একটা গাট লুপ বেরোলো, একদম এই রকম শেপের। এই মুহূর্তে আমার ফোনে ছবি নেই, আগের ফোনটাতে ছিল, প্রচুর ওরকম এত বড় গাট লুপস। তখনও গ্যাংগ্রিন হয়নি, কালার চেঞ্জ হয়নি, ডিরোটেট করা হলো, দেখা গেলো আস্তে আস্তে একটু কমলো, দেন ওটাকে আমরা যা করার সার্জারিগুলো করলাম। আর যেখানে তো গ্যাংগ্রিন হয়ে যায়, অনেক সময় আমরা ছোট্ট করে নিক করে গ্যাসটাকে বের করি, একদম গাশ অফ এয়ার বেরিয়ে আসে। আবার পারফোরেশনের ক্ষেত্রে যখন আমরা অ্যাবডোমেন এক্সপ্লোর করি, পেটের ভিতরে যে গ্যাস ডায়াফ্রাম ছিল, সেটা হস্ট করে হিসিং সাউন্ড করে একটা গ্যাসটা বেরিয়ে আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লোজ লুপ অবস্ট্রাকশন। ক্লোজ লুপ অবস্ট্রাকশনের আর কি এক্সাম্পল আছে, ভলভুলাস, তো ভলভুলাস সিকাল ভলভুলাস হোক আর এটা হোক। আর একটা হয় স্মল গাট অবস্ট্রাকশন, যেখানে ইলিওসিক্যাল জাংশনটা ক্লোজ, তাহলে যেহেতু ভালো, তো ইলিওসিক্যাল একটা দিকে ওপেন, ইলিওসিক্যাল জাংশন যদি ক্লোজ, ওখানটা অবস্ট্রাকশন থাকে, এবং আরেকটা সাইডে যদি গাট অবস্ট্রাকশন হয়, তাহলে সেটাও একটা ক্লোজ লুপ অবস্ট্রাকশন হতে পারে। বুঝা গেছে? এটা গেল লার্জ গাট। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টারসেপশন একটা জিনিস। ইন্টারসেপশনে এক্সরেতে সেরকম কিছু খুব ভালো বোঝা যায় না, ইউএসজিতে কিছু ফাইন্ডিংস পাওয়া যায়, হ্যাঁ, ওই সিটি স্ক্যানে পাওয়া যায় বার্ড বিগ সাইন, মানে পাখির ঠোঁটের মতো, মানে একটা সাইজ এরকম, সরি এরকম, হ্যাঁ,
বার্ডভিক সাইন। আরেকটা জিনিস পাওয়া যায় আরো জায়গায় বার্ডভিক সাইন পাওয়া যায় এক্সরেতে। কিসে বল? অ্যাকালেশিয়া কার্ডিয়া। আচ্ছা, হোয়াট ইজ অ্যাকালেশিয়া কার্ডিয়া? বেশি কিছু বলতে হবে না, অল্প করেই বল। দেখ ওই রকম না, অবস্ট্রাকশন হচ্ছে বটে, ঠিক আছে, বাট অ্যাকালেশিয়া মানে কি? ইট ইজ এ মুভমেন্ট ডিসঅর্ডার, ঠিক আছে, ঠিক আছে। অ্যাকালেশিয়া লোয়ার পার্ট অফ ইসোফেগাসে তার যে ইন্টেন্সিক নিউরোলজিক্যাল পার্ট, সেখানে যদি তার নার্ভের ড্যামেজ থাকে, ঠিক আছে, ইন্টেন্সিক নার্ভ ড্যামেজ থাকে, তাহলে কি হবে, ওর কন্ট্রাক্টাইল পাওয়ারটা, এক্সপেন্সাইল আর কন্ট্রাক্টাইল পাওয়ার চলে যাবে, এবং সেখানে কি হবে, ওর আস্তে আস্তে লুমেনটা সাডেনলি অক্লুড হয়ে যাবে, ঠিক আছে। দ্যাট ইজ অ্যাকালেশিয়া। অ্যাকালেশিয়া অ্যাকচুয়ালি আ মুভমেন্ট ডিসঅর্ডার, বুঝে গেছে। ইসোফেগাসের প্রচুরগুলো মানে আন্ডার গ্রাজুয়েটে লাগে না, তো আমাদের অ্যাকালেশিয়া যেটুকু লাগে লোয়ার পার্ট অফ ইসোফেগাসে দেখা যায় এইরকম ইসোফেগাস আসছে, লোয়ার পার্টটা এইরকম সরু হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে। কি হয়, বেরিয়াম মিল, বেরিয়াম মিল আরো আসছে, এগুলোতে দেওয়া হলো, থেকে দেখালে এখানে জমে গেছে, এরকম একটা সাইন। এটাই যদি ধর সাসপেক্টেড কোনো সিএ ইসোফেগাস হয়, তাহলে কি ডিফারেন্স পাবে? সাডেন কাট অফ থাকবে, এবং এখানে অ্যাপেল পিল অ্যাপিয়ারেন্স থাকতে পারে, মানে এখানটা আধ খাওয়া। বিকজ একটা কি, যখন এটা ভেতরে ইন্টেন্সিভ নিউরোলজিক্যাল ডেফিসিট থাকছে, তাহলে কি মাসকুলেচারটা কিন্তু অ্যাবনর্মাল থাকবে না, মাসেলটা কন্ট্রাক্ট করতে পারছে না, সো এটা শার্প স্মুথ ট্যাপারিং থাকবে অ্যাকালেশিয়াতে। কিন্তু যখন এটা সিএ ইসোফেগাস থাকছে, সেখানে একটা মাস থাকবে যেটা ইরেগুলার, দ্যাটস ওয়াই এখানে এবড়ো খেবড়ো একটা এবং সাডেন ট্যাপারিং থাকবে, যেটাকে বলা হয় অ্যাপেল পিল অ্যাপিয়ারেন্স বা অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে যে বেরিয়াম নিয়ে একটা প্রশ্ন, হোয়াট ইজ বেরিয়াম সোয়ালো, হোয়াট ইজ বেরিয়াম ফলো থ্রু, হোয়াট ইজ বেরিয়াম এনেমা? প্রথমটা থেকে শুরু কর। সোয়ালো করা হলো, তার কিছুক্ষণ পরে এক্সরে নেওয়া হলো, তাহলে কি দেখবো আমরা? আপার জিআই পার্টের জন্য, মানে ইসোফেগাস, স্টমাক, ঠিক আছে। নেক্সট হলো বেরিয়াম ফলো থ্রু। বেরিয়াম ফলো থ্রু মানে কি, আমরা স্মল ইন্টেস্টিনের মধ্যে কোনো প্যাথোলজি দেখার জন্য বেরিয়াম ফলো থ্রু, ঠিক আছে, মানে ওটা আমরা খেলাম, স্টমাকে যতক্ষণ রিটেনশন পার্ট হয়ে গেল, মোর দ্যান 2 আওয়ার্স 3 আওয়ার্স হয়ে গেল, 4 to 5 আওয়ার্স পর আমরা রিপিটেড এক্সরে নেবো কিছুক্ষণ পর পর, যাতে দেখবো স্মল গার্ডের মধ্যে দিয়ে বেরিয়ামটা পুরো পাস করছে কিনা, এবং আপ টু লার্জ গার্ড অব্দি গেছে কিনা। আর লোয়ার পার্ট অফ দ্য, মানে যেটা হাইন্ড গার্ডের পার্টটা, সেই পার্টটা দেখার জন্য হচ্ছে বেরিয়াম ফলো থ্রু, বেরিয়াম এনেমা, ঠিক আছে। সেটা হচ্ছে পাররেক্টালি দেওয়া হবে, এবং সেটা পুল করার পর এক্সরে দেওয়া হবে যে সেটা কতটা অবধি যাচ্ছে, কোনো জায়গায় কোনো সাডেন ব্লক আছে কিনা, ঠিক আছে। যদিও আজকাল বেরিয়াম খুব কম ইউজ হয়, কারণ বেরিয়াম রিটেনশনের প্রবলেম আছে, ঠিক আছে, বেরিয়াম আজকাল অতটা অ্যাভেলেবেলও নয়, সেটাই কিছু মানে ওয়াটার সলিউবল ডাই দিয়ে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, গ্যাস্ট্রোগ্রাফিন ডাই দিয়ে আজকাল বেশিরভাগই করা হয়, এবং গ্যাস্ট্রোগ্রাফিন ভেরি মাচ সেফ, ঠিক আছে। বেরিয়াম ধর কোনো ইন্টেস্টিনাল পারফোরেশন সাসপেক্ট করছি, তাকে আমি বেরিয়াম দিয়ে করবো না, হ্যাঁ, কারণ সেই বেরিয়ামটা পেরিটোনিয়ামে পড়ে যাবে, পেরিটোনাইটিস ডেভেলপ করবে, বেরিয়াম ইনডিউস পেরিটোনাইটিস, এটা কিন্তু গ্যাস্ট্রোগ্রাফিন ডাইতে করবে না, সে ভেতরে চলে গেলেও খুব একটা প্রবলেম পড়বে না। আবার ইসোফেগাস পারফোরেশনের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, সেখানে আমরা আবার ওই ডাইটা দেবো না, বরং রাদার বেরিয়াম বেটার, ঠিক আছে। সে এত ডিটেলস দরকার নেই, বাট জাস্ট আমি এক্সাম পারপাসে যেটুকু দরকার সেটুকু বললাম। এইটা মোটামুটি ভালো ছবি, হ্যাঁ, ঠিক আছে। সেম এখানেও বলতে হবে, দিস ইজ ডায়াগ্রাম অফ কি কি দেখা যাচ্ছে, লোয়ার পার্ট অফ চেস্ট, abdomen and pelvis showing multiple dilated small gut loop, okay, with few air fluid level, ঠিক আছে। এইগুলো এয়ার ফ্লুইড লেভেল কয়েকটা, বাট এগুলো অনলি ডাইলেটেড গাট লুপস, হ্যাঁ। টিপিক্যাল যেগুলো স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ এয়ার ফ্লুইড লেভেল থাকে, সেগুলো এক্সরেতে এখানে দেখাচ্ছে, এক্সরেতে এইরকম এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যাবে, হ্যাঁ, ঠিক আছে। এইটা হচ্ছে ধর অ্যাকচুয়াল কি জিনিসটা, এইটা হচ্ছে গাটটা, এইটা হচ্ছে গাটের কন্টেন্ট, এখানে এয়ার, এখানে গাটের কন্টেন্ট, এটা এয়ার, আমরা সেটা দেখতে পাবো না, শুধু এয়ার ফ্লুইড লেভেলটা দেখতে পাবো। এবং স্টেপ ল্যাডার প্যাটার্ন মানে সিঁড়ি ধাপ ধাপ ওয়াইজ স্টেপ ল্যাডার প্যাটার্নে এয়ার ফ্লুইড লেভেল ইজ এ ক্লাসিক্যাল সাইন অফ স্মল গাট অবস্ট্রাকশন, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে ডাইলেটেড গাট লুপস শোয়িং ভালভুলি কমিউনিটিস, হ্যাঁ, এবং এনলার্জড বাওয়েল ওয়াল, বলছে এনলার্জড বাওয়েল ডায়ামিটার, অ্যান্ড এই 2-3টে হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল আছে, একটা দুটো, ঠিক আছে। সাসপেক্টেড
ইন্টাস্ট্রিয়াল অবস্ট্রাকশন। হ্যাঁ, কনফার্মেটিভ বলা যায় না, কনফার্মেটিভের জন্য জালি টিপিক্যাল ওই রকম পেলে ঠিক আছে, না হলে সিটি স্ক্যান হচ্ছে ডায়াগনস্টিক অফ চয়েস। যদি বলে হোয়াট ইজ ডায়াগনোসিস অফ চয়েস ইন কেস অফ ইন্টাস্ট্রিয়াল অবস্ট্রাকশন, সিটি স্ক্যান এবং কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান, ঠিক আছে, কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান। এবার তাহলে নেক্সট কোশ্চেন আসছে কি কি কন্ট্রাস্ট এজেন্ট ইউজ করা হয়, ঠিক আছে। সিটি স্ক্যানে কি এগুলো ইন্টারভেনাস আর ওরাল বোথ ইউজ করা হয়। ইন্টারভেনাস কন্ট্রাস্ট যেগুলো ইউজ করা হয় সেগুলো সব ম্যাক্সিমাম আয়োডিনেটেড। হ্যাঁ, এর অনেকগুলো ভেরিয়েশন আছে, আয়োডিনেটেড, নন আয়োডিনেটেড, তার মধ্যে ওই মোনোভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট, এগুলো অনেক রকম আছে। তো কমনলি যেগুলো ইউজ হয় ওই আয়োডিনেটেডই ইউজ করা হয়। হ্যাঁ, আয়োডিনেটেড কন্ট্রাস্ট এজেন্ট ইউজ করা হয়, ঠিক আছে। আয়োডোহেক্সল এটা সবচেয়ে বেশি ইউজ হয়। এছাড়া যেগুলো ওরালি জিআই এর জন্য ইউজ করা হয়, গ্যাস্ট্রোগ্রাফিন ডাই, যেটা ডাইট্রায়াজোয়েট সোডিয়াম ইউজ করে, এটা ওরালি দেওয়া হয় এবং ভেতরে ওরালি এটা হয় গ্যাস্ট্রোগ্রাফিন ডাই দিয়ে দেখা হয় যে স্মল ইন্টেস্টিনের ভেতরে কোনো প্যাথোলজি আছে কিনা এবং ডাইটা পুরো প্রপারলি মুভ করছে কিনা, ঠিক আছে। সিরিয়াল স্ক্যানের পরপর ভিউ ওয়াইজ দেখা হয়। আচ্ছা, এইখানে একটা স্পেশাল জিনিস যেটা আগের দিন তোদেরকে আমি দেখাতে পারিনি, সেটা এখানে দিয়েছি। ছবি এঁকে দেখিয়েছিলাম, আজকে সামনাসামনি দেখ, ঠিক আছে। দিস ইজ টি-টিউব কোলাঞ্জিওগ্রাম, ঠিক আছে। দিস ইজ এ কেস, দিস ইজ এ diagram showing T-tube cholangiogram with T-tube placed inside the common bile duct and both common bile duct, hepatic duct and right and left ducts and in intrahepatic radicals are prominent with no radiopaque shadow inside, that is no remnant stone নেই। যদি remnant stone থাকতো এইখানে একটা গোটা শ্যাডো মতো দেখতে পেতিস। হ্যাঁ, এগুলো না এখনকার ডিজিটাল এক্সরেতে, পরীক্ষাতে কিন্তু নর্মাল এক্সরেতে থাকতে পারে, সেটাই অ্যাকচুয়ালি করা হতো আগেকার দিনের এক্সরেগুলোতে, নর্মাল এক্সরে। হ্যাঁ, বড় প্লেট এবং এটা অনেক ডাইরেক্টেড বড়ভাবে পাবি, এটা খুব ছোট করে দেওয়া আছে বাট অনেক প্রমিনেন্ট, অনেক কোয়ালিটি ভালো। এই পার্টটা যে গেছে ডাইটা, এইটা কি, এটা ডিওডেনামে গেছে ডাইটা। হ্যাঁ, ভালো করে দেখ, এইটা রাইট ডাক্ট, লেফট ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, এখানে গলব্লাডার আগে অপারেশন হয়ে গেছে। দিস ইজ কমন বাইল ডাক্ট, ছবিটা মনে কর আগের দিন রেখেছিলাম। সেই কমন ডাইটার কোথায় ড্রেন করছে, সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে। সো এই ডাইটা গেছে ডিওডেনামে চলে গেছে, তার মানে কোথাও কিন্তু অবস্ট্রাকশন নেই। যে ডাইটা আমরা টি-টিউব দিয়ে পুশ করেছিলাম সেটা সিবিডি দিয়ে নিচে গাটে চলে গেছে ইজিলি, এবং পরে নেক্সট যে ফিল্ডটা নিয়ে আসছে সেখানে স্মল গাট অবধি চলে গেছে, তার মানে আমার এখানে বিলিয়ারি স্ট্রাকচারে কোনো অবস্ট্রাকশন নেই। সো দিস ইজ নর্মাল, ওকে, নর্মাল টি-টিউব কোলাঞ্জিওগ্রাম। যদি দেখ কোনো স্টোন থাকতো এইরকম, ধর সিবিডির মধ্যে কোনো রেডিওপ্যাক শ্যাডো থাকতো, তাহলে ধরতে পারতাম এটা কোনো স্টোন হতে পারে। আচ্ছা, এবার ধর একটা দু তিনটে ধর ফিল্ড করা হয়েছে, চারটে পাঁচটা ছবি নেওয়া হয়েছে, এখানে তো মাত্র দুটো দেখাচ্ছে। ধর প্রথমে ডাই দিয়ে একটা করলো, তারপরে একটা করলো, তার আগে ডাই দেওয়ার আগে একটা করলো, এরকম মাল্টিপল করলো, সেখানে দেখা গেল একটাতে একটা শ্যাডো ছিল, হ্যাঁ, তারপর একটা শ্যাডোর পজিশনটা চেঞ্জ হয়েছে, তারপর একটাতে নেই। সেটা তাহলে কি, সেটা কি স্টোন মুভ করে গেছে নাকি অন্য কিছু? আর্টিফ্যাক্ট, দ্যাট ইজ এয়ার, ঠিক আছে। তো এয়ার, এটা এয়ার হলে কি হবে, সে কিন্তু পরে ওপর দিকে মুভ করে যাবে, সেম সেম জিনিস। হ্যাঁ, এয়ার নিচে যাবে না, এরকম আর্টিফ্যাক্ট থাকতে পারে। যদি প্রত্যেকটা ফিল্ডে নেই, একটাতে আছে এবং পরেরটা পজিশন চেঞ্জ হয়ে গেছে বা অ্যাবসেন্ট হয়ে গেছে, তার মানে ইট মে বি এয়ার অর আর্টিফ্যাক্ট অনলি। ঠিক আছে, ওকে, এটা গেল টি-টিউব কোলাঞ্জিওগ্রাম। আচ্ছা, এখানে একটা আছে বেরিয়াম, একটা আছে, হ্যাঁ, এটা বেরিয়াম আছে। এটা ভালো করে দেখ, এখানে টাইমটা খুব সুন্দর মেনশন করা আছে, দেখি আর প্লেট আছে কিনা, একবার ধর তো, আরো আছে না, পুরোটাই আছে। এইটা আগে দেখ, ওটা আমার, এই দেখ, পেশেন্টটাকে ওরালি বেরিয়াম খাওয়ানো হলো, ঠিক আছে, স্টমাকে গেল, স্টমাক, এইটা হচ্ছে পাইলোরাস পার্ট কন্ট্রাক্টেড, এটা সিল ডিওডেনাম, ফার্স্ট পার্ট ডিওডেনাম যে ক্যাপটা আছে, সিলুক ইয়েটা যেটা ক্যাপ অফ ডি1টা, হ্যাঁ, ডিওডেনাম, সেখান থেকে গেল ডাই, ঘুরছে, আস্তে 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 নিচের দিকে যাচ্ছে, বুঝতে পারছিস?
এটা স্টমাক, স্টমাক কন্ট্রাক্ট হচ্ছে বলে দেখ মাঝখানটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, স্টমাক কন্ট্রাক্ট হচ্ছে, লোয়ার পার্টে যাচ্ছে। এটা কিন্তু পাইলোরাস, এই যে কন্ট্রাকশনটা এটা গেল ডিওডেনামের দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার নেক্সট দেখ, এবার দেখ স্টমাক থেকে ডিওডেনামে ঢুকে গেছে, হ্যাঁ। এবার দেখ উপরের দিকে স্টমাকটা হালকা হতে শুরু হয়েছে, নিচে গেছে, নিচে গেছে, আরো গেছে, স্মল গার্ড গুলো সব গেল গেল দিয়ে এইখানটা দেখ, এটা হচ্ছে ইলিওসিক্যাল রিজিয়ন, হ্যাঁ, ঠিক আছে। ইলিওসিক্যাল রিজিয়ন এটা হচ্ছে লার্জ গার্ড, ডাইলেটেড, এটা স্মল গার্ড, এইটা হচ্ছে ইলিওসিক্যাল রিজিয়ন, ওকে। এইখানে যদি কোনো অ্যাবনর্মাল প্যাথোলজি থাকে, এই জায়গাটা কিঙ্কিং অফ দ্য মানে নর্মাল ইলিওসিক্যাল রিজিয়নের যে অ্যাঙ্গেলটা সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল, সরি অবটিউজ অ্যাঙ্গেল হয়ে যাবে যদি ইলিওসিক্যাল টিউবারকুলোসিস এরকম কিছু থাকে, হ্যাঁ। এবং এখানটা একটা ন্যারোয়িং পাওয়া যাবে পুরো, এটা আগের দিনে খুব পড়া হতো, এখন যদিও সিটি স্ক্যানের উপর নির্ভর করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে বেরিয়ামিল এক্সরে সোয়িং, যা যা দেখতে পাবি তাই তাই বলতে হবে, ঠিক আছে। এবং এখানে পুরোটা জুড়েই গার্ডটা গেছে, সো নো সাইন্স অফ অবস্ট্রাকশন, এটাও কিন্তু ইলিওসিক্যাল রিজিয়ন নর্মাল আছে, হ্যাঁ, ঠিক আছে। এটা হয়ে গেল এক্সরে পার্ট। নেক্সট দুটো জিনিস যেগুলো আজকাল খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিটি স্ক্যান আর একটা হচ্ছে এমআরআই, ওকে। সিটি স্ক্যানের মধ্যে কন্ট্রাস্ট সিটি স্ক্যান আছে, প্লেন সিটি আছে। আচ্ছা রিন্স বল, সিটি স্ক্যান আর এমআরআই এর মধ্যে বেসিক ডিফারেন্স কি? আহা, ওরকম না, বেসিক জিনিস। হ্যাঁ, এমআরআই হচ্ছে বেসিক্যালি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, মানে ওখানে মাল্টিপল যে এমআরআই মেশিনের মধ্যে মাল্টিপল কানেক্টর থাকে, যেগুলো থেকে আর্টিফিশিয়ালি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা হয়, যার মাঝে পেশেন্ট থাকে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা পেশেন্টের মধ্যে দিয়ে পাস করে এবং ডিফারেন্ট অ্যাজ পার পেশেন্ট বডি থিকনেস ডিফারেন্ট গ্রে স্কেল ইমেজিং তৈরি করে, এবং এটা ফ্লুইডের যে মুভমেন্ট, ব্রাউনিয়ান মুভমেন্ট, সেইটাকে ডিটেক্ট করে আমাদের গ্রে স্কেল ইমেজটা তৈরি করে এবং মাল্টি অ্যাক্সিয়াল ইমেজ তৈরি করে, ঠিক আছে। এই যেটা বললি তুই পিজো ইলেকট্রিক এফেক্ট, সরি যা, হ্যাঁ পিজো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে আল্ট্রাসাউন্ডে, ওকে। তো এমআরআইতে হচ্ছে যে ম্যাগনেটিক রেজোনেন্স তৈরি হয় এবং এই যে পিজো ইলেকট্রিক সরি যে ব্রাউনিয়ান মুভমেন্টগুলো হয়, তার মধ্যে কিছু রেস্টিং বা রিল্যাক্সেশন ফেজ থাকে টিস্যুর মধ্যে দিয়ে বা ফ্লুইডের মধ্যে দিয়ে, তার যে মানে মাইক্রোস্ট্রাকচার তার মধ্যে যখন ওয়েভটা যায়, সেগুলো মুভমেন্ট তৈরি করে, ব্রাউনিয়ান মুভমেন্ট পড়েছিস, মলিকুলে ব্রাউনিয়ান মুভমেন্ট তৈরি করে, তার যে রেস্টিং ফেজগুলো সেইগুলো ডিটেক্ট করে। সেটা হচ্ছে দুটোর ফেজ আছে কমনলি, T1 অ্যান্ড T2, বোধ দুটো রিল্যাক্সেশন ফেজ, একটা হচ্ছে T1 ফেজ, একটা T2 ফেজ, দুটোর আলাদা রোল আছে। T1 ফেজে বেসিক্যালি কি করা হয়, T1 ফেজ হচ্ছে ইট ডিলিনিয়ার্স মেনলি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে। সেখানে কি পাওয়া যায়, সেখানে হচ্ছে নর্মাল যেগুলো বডি ফ্লুইড, সেগুলো নর্মাল যেটা ওয়াটার সেটা দেখা যায় ব্ল্যাক, হ্যাঁ। আর বাকি যেগুলো ফ্যাট বা সেগুলো থাকে বা আদার্স যে স্ট্রাকচার থাকে সেগুলো হচ্ছে ইন্টেন্স মানে ব্রাইট, তাহলে ওয়াটারটা হচ্ছে ব্ল্যাক, বাকিটা ব্রাইট, এটা হচ্ছে T1। এবং সেখানে মেনলি স্ট্রাকচার, মানে ধরো একটা বনি স্ট্রাকচার দেখতে চাই, তার আউটলাইন বর্ডার, তার যে মাল্টিপল স্ট্রাকচার অ্যাবনর্মালিটি, সেটা ডিটেক্ট করা হবে T1 দিয়ে। বাট কোনো প্যাথোলজি, ঠিক আছে, অ্যাবনর্মাল ফ্লুইড কালেকশন, হ্যাঁ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কালেকশন, লিগামেন্ট, সফট টিস্যু, এখানে কোনো অ্যাবনর্মাল পার্ট থাকলে সেটা মেনলি দেখা হয় T2 দিয়ে। T2 তে কি হচ্ছে অপোজিট, T2 তে ওয়াটার বা প্যাথোলজি পার্টটা হচ্ছে ব্রাইট, মানে ফ্লুইড পার্টটা ব্রাইট, রাদার সফট টিস্যু বা এগুলো হচ্ছে মানে লোয়ার ইন্টেন্সিটি, ঠিক আছে, রাদার গ্রে টাইপের। তো ব্রাইটনেস প্যাথোলজির পার্টটা ব্রাইট হয়, সেটা হচ্ছে T2 তে বেশি ভালো দেখা যায়। কোনো ব্রেনে ধর কোনো সেরিব্রাল মাস আছে, ঠিক আছে, কারো ধরো স্পাইনের কাছে কোনো মাস আছে বা সফট টিস্যুতে কোনো অ্যাবনর্মাল স্ট্রাকচার আছে, সে T2 এটেড ইমেজেসে মোর ইন্টেন্স, মোর ব্রাইট দেখাবে। সো প্যাথোলজি ডিটেক্ট করার জন্য মেনলি T2 আর অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখার জন্য T1, এই বেসিক ডিফারেন্সটুকু জেনে রাখ। এছাড়া আরও প্যাটার্ন আছে, DWI আছে, TWI আছে, অনেক কিছু আছে, ডিভিশন ওয়েটেড ইমেজ, টার্গেটেড ওয়েটেড ইমেজ, এসব আছে, দরকার নেই। আর আমাদের প্র্যাকটিক্যাল ইউজেস জেনারেলি সফট টিস্যু, অ্যাবনর্মালিটি, ব্রেন টিস্যু, এইগুলোতে এমআরআই এর রোল অনেক বেশি, রাদার অ্যাবডোমিনাল স্ট্রাকচারস, বোনস, এগুলোতে আমাদের কিন্তু সিটি স্ক্যান বেশি ভালো দেখা যায়, ঠিক আছে। আর সিটি স্ক্যানে হচ্ছে কি সেম এক্সরের মতোই রেডিওলজিক্যাল ওয়ে, মানে আয়োনাইজিং ওয়েভ থাকে, যেগুলো মাল্টিপল ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করে, যেটা বডির থ্রু দিয়ে যায় এবং তার মাল্টি অ্যাক্সিয়াল ইমেজিং নেয়, ঠিক আছে, রোটেটিং ইমেজ নেয়। এবং তারও অনেক রকম আছে, মাল্টি ডিরেকশনাল, MDCT, ঠিক আছে,
সিবিসিটির আরও ভ্যারিয়েশন আছে, যেগুলো দুটো অ্যাবডোমিনালে স্পেশালি দুটো টার্ম ইউজ করা হয়। একটা হচ্ছে সিটি স্ক্যান উইথ প্যাঙ্ক্রিয়াটিক প্রোটোকল, আর একটা হচ্ছে ট্রাইফেজিক সিটি। ট্রাইফেজিক সিটি মানে কি, একটা আর্টেরিয়াল ফেজ, একটা ডিলেড ফেজ, একটা পোর্টাল ভেনাস ফেজ, ঠিক আছে। আর প্যাঙ্ক্রিয়াটিক প্রোটোকল জানার দরকার নেই এখন, ঠিক। তাহলে ট্রাইফেজিক সিটিতে তিনটে হচ্ছে, একটা আর্টেরিয়াল ফেজ, একটা ডিলেড ফেজ, আর একটা পোর্টাল ভেনাস ফেজ, ঠিক আছে। এবার এমআরআইটাকে কমপ্লিট করি। এমআরআইর মধ্যে আমাদের বিলিয়ারি প্যাথোলজি দেখার জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখা হয়, সেটা হচ্ছে এমআরসিপি। স্পেশালি এমআরসিপি মানে কি, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যাঙ্ক্রিয়াটোগ্রাফি, মানে ম্যাগনেটিক ওয়েভ দিয়ে আমরা হেপাটোবিলিয়ারি এন্ড প্যাঙ্ক্রিয়াস এই রিজিয়নটাকে ফোকাস করে দেখব। কেন? বাইল যেটা আছে, বাইল ফ্লুইড, টিটুয়েটেড ইমেজে বাইল ফ্লুইড দেখ, বাইল মোর ইন্টেন্স, ঠিক আছে। এইটা হচ্ছে বিলিয়ারি রাইট লেফট হেপাটিক ডাক্ট আছে, এটা কমন হেপাটিক ডাক্ট। এইখানে গলব্লাডার অলরেডি এটা অপারেশন হয়েছে, পোস্ট অপারেটিভ ভিউটা। এইখানে হচ্ছে না, সরি অপারেশন হয়নি, এটা গলব্লাডার আছে, হ্যাঁ আছে। নিচে হচ্ছে কমন বাইল ডাক্ট। এর মধ্যে দেখ কিছু রেডিও ওপেক শ্যাডো আছে, ব্ল্যাক ব্ল্যাক, ঠিক আছে, সেটা হচ্ছে স্টোন, এইখানে খুব প্রমিনেন্ট, ওকে। আর এইটা হচ্ছে গলব্লাডার, এর মধ্যে মাল্টিপল ছোট ছোট স্টোন আছে, ওকে। এবং এটা ফিল্ড উইথ মানে স্টোন, যেখানে বাইল খুব কম বলে এটা দেখ অতটা রেডিও ওপেক শ্যাডো দেয়নি। গলব্লাডার ইজ ফিল্ড উইথ মাল্টিপল ক্যালকুলাই উইথ মাল্টিপল ক্যালকুলাস ইন দ্য লোয়ার পার্ট অফ সিবিডি, ঠিক। আর নেক্সট পাশের যে ডাক্টটা দেখতে পাচ্ছিস পাশেরটা, এটা প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, ওকে। এটাও কিন্তু মাল্টি অ্যাক্সিয়াল, বিভিন্ন ডিরেকশনে ঘুরে 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 সবকটা ছবি নেওয়া হয়েছে। সো এটা প্লেট অফ এমআরসিপি, শোয়িং কি বলবি, ডাইলেটেড কমন বাইল ডাক্ট শোয়িং radio opaque shadow in the lower part, suggestive of calculi with dilated gallbladder and filled with multiple calculi, ঠিক আছে। প্লেটটা কিন্তু এক্সামে আসতে পারে। সিমিলারলি ধর কোনো একটা পেশেন্ট একটা হেড ইঞ্জুরি নিয়ে এসছে, পেশেন্টের GCS4, পেশেন্টের সেন্সোরিয়াম লো আছে, তার সিটি স্ক্যান দেখা যাচ্ছে নর্মাল, ঠিক আছে, বাট নিউরোলজিস্ট স্ট্রংলি সাজেস্ট করছে কিছু ব্রেনের ইঞ্জুরি আছে। সো তখন আমরা কি করি, এমআরআই সাজেস্ট করি, বিকজ এমআরআইতে ডিফিউজ অ্যাক্সোনাল ইঞ্জুরি, যেটা পড়েছিস হয়তো ওটা ডিআই, ডিফিউজ অ্যাক্সোনাল ইঞ্জুরি কিন্তু নর্মাল সিটি স্ক্যানে দেখা যাবে না, সেটা একমাত্র এমআরআই দিয়ে দেখা যাবে। এবং টিটুয়েটেড ইমেজে মাল্টিপল স্মল সাদা 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 স্পট দেখা যাবে, সেগুলো হচ্ছে স্মল যে ছোটো নিউরোনালগুলোর ইঞ্জুরি হয়েছে, ঠিক আছে, ক্লোজ স্পেসের মধ্যে, সেটা এমআরআই দিয়ে পাওয়া যাবে, যেটা সিটি স্ক্যানে পাওয়া যাবে। সিটি স্ক্যান তাহলে আমরা ব্রেনে কী কী দেখতে চাই, একটা হচ্ছে স্ক্যাল্প ফ্র্যাকচার, স্ক্যাল্প বলছি সরি, হ্যাঁ স্ক্যাল্প ফ্র্যাকচার, তার সাথে হচ্ছে কোনো হচ্ছে ভেতরে যে বোনসগুলো আছে সেগুলো ফেসিয়াল বোন ফ্র্যাকচার, এটা দেখতে চাই। সার্ভাইকাল ফ্র্যাকচার দেখতে পারি। স্যার হচ্ছে অরবাইটাল কোনো ফ্র্যাকচার আছে কিনা, মানে ফ্র্যাকচার রিলেটেড বোন পার্টটা হলো। সেকেন্ড হচ্ছে ব্রেনে কোনো ইন্টারসার্ভিব্রাল হিমারেজ আছে কিনা, সাবডিউরাল এক্সট্রাডিউরাল এই ধরনের কোনো হিমারেজ আছে কিনা, এগুলো আমরা দেখতে পাই। আর সিভিএ পেশেন্টের ক্ষেত্রে আইদার ইট ইজ ইসকেমিক সিভিএ অর হিমারেজিক সিভিএ, সেটা আমরা সিটি স্ক্যানে, হিমারেজিক সিভিএ হলে সেখানে আমরা সেম ব্রাইট ইন্টেন্স পাবো, সিটি স্ক্যানে ব্লাড জমে আছে সাদা পাবো। আর ইসকেমিক হলে নর্মাল ইন কম্পারিজন টু নর্মাল ব্রেন টিস্যু তার থেকে আরও লো ইন্টেন্স শ্যাডো পাবো, যেটা হচ্ছে ইসকেমিয়া, ব্লাড সাপ্লাই কম তাই ওখানে যায়নি, মানে ইয়েটা শ্যাডোটা লো। বাট যখনই ব্রাইট ইন্টেন্স পাবো তখন ফ্লুইড জমে আছে বা ব্লাড জমে আছে, এটা সিটি স্ক্যানে দেখতে পাবো। এনসিসিটি ব্রেন, আমরা ব্রেনের জন্য কিন্তু কন্ট্রাস্ট দিই না, এনসিসিটি ব্রেন দিই। আর একটা সেম অ্যাবডোমিনালে একটা জায়গাতে এনসিসিটি করা হয়, কিসের জন্য করা হয়, রেনাল অর এনি ইউরোলজিক্যাল যে পার্টগুলো আছে, মানে কিডনি বল, পেলভিস বল, তারপরে হচ্ছে আমাদের ইউরেটার, ব্লাডার, এই যে রেডিও ওপেক স্টোন দেখার জন্য আমরা এনসিসিটি করি। কেন, আমি যদি ডাই দিই, ডাইটা তোর মধ্যে দিয়ে যাবে, ওই সুপার ইম্পোজ হয়ে যাবে, সো স্টোনটা দেখা যাবে না। সো এনসিসিটি কেউবি হচ্ছে আমাদের ইউরোলজিক্যাল যে স্টোনের জন্য, রেনাল স্টোন বা এগুলো দেখার জন্য ইনভেস্টিগেশন অফ চয়েস, সেখানে কিন্তু সিটি স্ক্যান মানে কন্ট্রাস্ট ইন্টেন্স সিটি স্ক্যান নয়। তো সিটি ইউরোগ্রাফি যখন করবো, মানে সিটি ইউরোগ্রাফি মানে কি, আমি ডাইটা দিয়ে দেখবো কিডনি থেকে ডাইটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে কিনা, সেখানে আমি ডাই দেবো। যেখানে আমি ফাংশনাল পার্টটা দেখতে চাই কিডনির, সেখানে আমি কন্ট্রাস্ট দেবো টু সি দ্য ক্লিয়ারেন্স অফ ডাই থ্রু কিডনি, ওকে, সেখানে কিন্তু আমরা কন্ট্রাস্ট দেবো। বাট যখন আমি স্টোন দেখতে চাই অনলি, সেখানে কিন্তু কন্ট্রাস্ট এজেন্ট দেবো না, এনসিসিটি কেউবি করা হবে টু সি দ্য রেনাল অর ইউরোলজিক্যাল স্টোনস ডিজিজের জন্য। বোঝা গেছে ব্যাপারটা? আবার যখন আমরা প্যাঙ্ক্রিয়াটিক স্টোন দেখতে চাইবো বা প্যাঙ্ক্রিয়াসের স্ট্রাকচার দেখে, তখন আবার কন্ট্রাস্ট দেবো, ঠিক আছে। তো রেডিও ওপেক যেগুলো আছে সেখানে স্টোন দেখার জন্য আমরা কন্ট্রাস্ট সাধারণত দিই না, ঠিক আছে।
আরেকটা দেবো কোনো ধর ট্রমা পেশেন্ট যার হয়তো বা এমনি কোনো পেশেন্ট যার রেনাল প্রবলেম আছে, যার রেনাল ক্লিয়ারেন্স ভালো নয়, ডাই দিলে সেটা রেনাল ইন্ট্রিনসিক ইনজুরি করতে পারে, কিডনির নেফ্রনগুলোকে ড্যামেজ করতে পারে, ঠিক আছে? সেই পেশেন্টকে আমরা সাধারণত নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করা হয়, ঠিক আছে? এখানে আরেকটা সুন্দর এমআরআই এর ছবি আছে, খুব ভালো ছবি এটা, এমআরসিপি। দেখ এটা আরো ভালো ছবিটা, খুব সুন্দর, দেখ কত সুন্দর ক্যালকুলাই সিবিটি দেখা যাচ্ছে, ঠিক আছে? রেডিওপেক শ্যাডো, গলব্লাডারের স্টোন দেখা যাচ্ছে, কত সুন্দর। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বল, আমরা রেনাল ক্যালকুলাস দেখার জন্য তো এক্স রে করতে পারি, করতে পারি তো? কারণ মোস্ট অফ দ্য রেনাল ক্যালকুলাই, আপ টু 90% রেনাল ক্যালকুলাই আর রেডিওপেক, যার জন্য আমরা এক্স রে করতে পারি। কম্পারিজন কার সাথে করি? পাশের বোনসের সাথে, যে হ্যাঁ এরকম শ্যাডো আছে কিডনি জায়গাতে, সো ইট ইজ রেনাল স্টোন। গলব্লাডার স্টোনের ক্ষেত্রে কি আমরা এক্স রে করে দেখি? আলট্রাসোনোগ্রাফি করি, কেন? গলস্টোনস আর জেনারেলি নট রেডিওপেক, ঠিক আছে? 90% রেডিওলুসেন্ট, টার্মটা ইউজ করি, রেডিওলুসেন্ট মানে এক্স রেতে দেখা যায় না, ঠিক আছে? আলট্রাসোনোগ্রাফিতে কি ওয়েভটা গিয়ে যাচ্ছে, হার্ড স্টোনটাকে ধাক্কা মেরে ফেরত আসে, সো পিক আপ করে নিচ্ছে। সো আলট্রাসোনোগ্রাফি ইজ স্টিল ইনভেস্টিগেশন অফ চয়েস টু সি গলব্লাডার স্টোন। ওকে, বিলিয়ারি জোন ডাক্টের মধ্যে সবসময় ইউএসজিতে ভালো দেখা যায় না, বিকজ ওখানে গার্ড লুক থাকে, তখন আমরা এমআরসিপি করি। আদারওয়াইজ নর্মাল গল স্টোনের জন্য ইউএসজি ইজ ইনভেস্টিগেশন অফ চয়েস। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা গলব্লাডারের ক্ষেত্রে রেডিওপেক স্টোন দেখতে পারি? ঠিক আছে, ইন ফিউ কেসেস গলব্লাডার স্টোনস আর অলসো রেডিওপেক, ঠিক আছে, যেটা এক্সরেতে দেখা যেতে পারে, রেয়ার কেস, বাট আমরা পেয়েছি। এটা দেখবি বেলি ল্যাবে লেখা আছে মার্সিডিজ বেঞ্জ সাইন, ঠিক আছে? ওই হ্যাঁ টিপিক্যাল একটা এক্সরে আছে, আমি আমার লাইফে পেয়েছি এরকম এক্সরে, ঠিক আছে? আর একটা জিনিস পাওয়া যেতে পারে, যদি পোর্সেলিন গলব্লাডার হয়, মানে গলব্লাডারের ওয়ালে ক্যালসিয়াম ডিপোজিশন থাকে, সেক্ষেত্রে কিন্তু ওরকম পুরো গলব্লাডারটা শেপটা এক্সরেতে দেখা যেতে পারে, ঠিক আছে? কোনগুলো? এটা এটা গাট, এইটা হচ্ছে লিভার, হ্যাঁ লিভারের বিলিয়ারি রেডিকালস গুলো সব দেখা যাচ্ছে সুন্দর। এইটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট, হ্যাঁ কোনটা? এটা কি বল? হ্যাঁ অ্যাওটা, অ্যাবডোমিনাল অ্যাওটা, এই যে স্পাইন, ইয়ে আমাদের ভার্টিব্রা, ভার্টিব্রার পেছনে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটা। কোনটা? কি নরমাল? এই তো এতগুলো স্টোন আছে সিবিডিতে গুচ্ছেক স্টোন আছে, এরকম মেনশন করে দেওয়া জিনিস দেবে না, হ্যাঁ সবই দেখা যাচ্ছে, বা দিলেও তখন মানে এর ম্যানেজমেন্ট নিয়ে কোশ্চেন বেশি আসবে, ঠিক আছে? এইটা দিতে পারে, কারণ এইখানে তার মেনশন করা নেই তো, হ্যাঁ মেনশন করাগুলো সাধারণত দেবে না, ঠিক আছে? তাহলে দুটো খুব ভালো এমআরসিপি প্লেট পাওয়া গেল, টিউব কোলাঞ্জিওগ্রাম হয়ে গেল, বেরিয়াম হয়ে গেল। সিটি স্ক্যানের প্লেট দেখাতে হবে, দেখি আছে কিনা। না আরে সিটি স্ক্যানের প্লেট তো দেখছি না। এটা ওই সেই টিউব কোলাঞ্জিওগ্রাম। সিটি স্ক্যান দিলে জেনারেলি ব্রেনের সিটি স্ক্যানই দেবে, জেনারেলি দেয়, অ্যাবডোমিনাল খুব গ্রস কিছু দেখার মতো পেলে তবেই দেবে, নাহলে সাধারণত অ্যাবডোমিনাল সিটি নাও দিতে পারে, হ্যাঁ তবে ব্রেনের সিটি স্ক্যানগুলো দেখে। আচ্ছা এখানটা একবার দেখ, কি দেখতে পাচ্ছিস না? না না মানে কি দেখতে চাই বলি তোকে, ওটা পাবি না, এখানে নেই। কেন বলছি, মনে একটা মুখস্থ, তোরা তো করবি মুখস্থ। এইটা হচ্ছে তোর ব্রেনের সিটি, ঠিক আছে? এইটুকু দেখা যাচ্ছে, এইটা স্ক্যান, ঠিক আছে? ধর এখানে একটা এরকম সাদা পেলি, এটা কি? এই ঠিক করে বল, সাবডিউরাল, এক্সট্রাডিউরাল, ঠিক আছে? টার্মটা হবে এক্সট্রাডিউরাল। কেন? দেখ এর কাছে জুড়া আছে এর মধ্যে, হ্যাঁ এই জুড়াটা বেরিয়ে গেছে তার মধ্যে, যখন একটা বোথ কনভেক্স, বোথ সাইড কনভেক্স যদি হিমাটোমার সাইন্স পাস, সেটা হচ্ছে এক্সট্রাডিউরাল, মানে জুড়ার বাইরে।
যদি জুড়ার মধ্যে হয় তাহলে কি হবে, কনভেক্স ও কনকেভ শ্যাডোটা, সেটা হচ্ছে সাবডুরাল, ঠিক আছে। আর ব্রেনের ভেতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারসেরিব্রাল। আর আরেকটা বল কি আছে, সাবঅ্যারাকনয়েড। সাবঅ্যারাকনয়েড হচ্ছে এই যে ফিশারগুলো আছে সেখানে হোয়াইট স্পট পাবে, ঠিক আছে, সেটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড। সাবঅ্যারাকনয়েডের টিপিক্যাল প্রেজেন্টেশন কি, সাবঅ্যারাকনয়েড হেমারেজের, হ্যাঁ, সিভিয়ার হেডেক অর থান্ডারক্ল্যাপ হেডেক অর ওয়ার্স্ট হেডেক ইন হিজ লাইফ, ইন হিজ অর হার লাইফ, ঠিক আছে। তাহলে বোথ সাইড যদি কনভেক্স থাকে সেটা হচ্ছে এক্সট্রাডিউরাল, কনভেক্স কনকেভ বলে সাবডিউরাল, ঠিক আছে। আর ব্রেনের ভেতরে তো ইন্টারসেরিব্রাল, দেখতে বুঝতেই পারবি, হ্যাঁ। আর একটা হয় ধর এই ব্রেনের স্ক্যাল্পের বাইরে, সেটা কি কি স্ক্যাল্পের মধ্যে, মানে কি বলবো, বোনসের বাইরে, সেটা কি এক্সট্রা অ্যাক্সিয়াল অর সাবগ্যালিয়াল হিমাটোমা, মানে স্ক্যাল্পের নিচে, ঠিক আছে, স্ক্যাল্পের নিচে কিন্তু বোনসের বাইরে, মানে ইন্ট্রাসেরিব্রাল নয়, ঠিক আছে। এইটা হচ্ছে এর বাইরেটা হলো ইন্ট্রাঅ্যাক্সিয়াল, এর বাইরে হচ্ছে এক্সট্রা অ্যাক্সিয়াল, ঠিক আছে। আমাদের যে স্ক্যাল্প বলছি, আমাদের যে বোনস আছে, ঠিক আছে, বোনসগুলোর বাইরে যদি হিমাটোমা হয় সেটা আমাদের স্ক্যাল্পের নিচে, কিন্তু বোনসের বাইরে, মানে ব্রেনের ভেতরে কিছু নয়, এক্সট্রা অ্যাক্সিয়াল গ্যালিয়া অ্যাপনোমেটিকা থাকে, নিচে থাকে বলে সাবগ্যালিয়ালও বলে হিমাটোমা। যদি ব্রেন টিস্যুর বোনসের ভেতরে কিন্তু ডিউরার বাইরে, সেটা হচ্ছে বোথ সাইডের কনভেক্স বাই কনভেক্স, সেটা হলো এক্সট্রা ডিউরাল হিমাটোমা। সেক্ষেত্রে এখানে বারহোল সার্জারি করে বের করা হয়। যদি ডিউরার দুটো লেয়ারের মাঝে থাকে তাহলে হলো একদিকে কনভেক্স একদিকে কনকেভ, সেটা হলো সাবডুরাল হিমাটোমা। আর ভেতরে হলো ইন্টারসেরিব্রাল, আর এই ফিশারগুলোর মধ্যে থাকলে সেটা সাবঅ্যারাকনয়েড হিমাটোমা। বুঝে গেছে, এইটাই মনে রাখার, বুঝতে পেরেছি তোমরা?